আসসালামু আলাইকুম স্যার। সালাম, সবাই কেমন আছেন? উপস্থিতি তো কম, 10 জন মাত্র জয়েন করেছে, আমি সহ। ওকে, সো আমরা কি শুরু করবো নাকি অপেক্ষা করব? 9টা 10 বেজে গেছে অলরেডি। সো আমার মনে হয় শুরু করা উচিত। আপনারা কি বলেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম, মনে আছে কিছু? এক সপ্তাহ পরে। এবং প্রিভিয়াস ক্লাসের কোনো আমরা যে প্র্যাকটিক্যাল দেখেছিলাম তার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, এম আই অডিবল? শুনতে পাচ্ছেন আপনারা? কেউ কারো আওয়াজ শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, ফাইন। এখন সবাই একসাথে শুনতে পেয়েছেন, গুড। তো এখন আমরা লাস্ট ক্লাসে যা পড়েছিলাম, যেমন আমরা কি দেখেছিলাম যে 6.1 টু 6.3, 4.3 কিভাবে লিখতে হয়, এগুলোর জি মধ্যে স্যার। আপনাদের কোনো মানে সবকিছু ক্লিয়ার হয়েছেন তো না? কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কিছু না বললে তো মনে করবো যে সব ঠিকই আছে। ওকে। স্যার আমার মনে হয় আমাদেরকে কয়েকটা মানে কাজ দিলে ভালো হয়, বাড়ির কাজের মতো আর কি। মানে আচ্ছা, বিভিন্ন রকমের ইয়া দিলে আমরা ওইভাবে এক- ইয়া করতে পারতাম। ওগুলো আপনাকে দেখালে জিনিসটা মানে বুঝা যেত যে আমরা পারতেছি কিনা, এটা আর কি। আমরা তো দিয়েছিলাম কিন্তু আপনারা তো ঠিকঠাক মতো দেন না, এই জন্য আমি লাস্ট ক্লাস গুলোতে আর দিইনি। তাহলে আবার দিব, আপনারা যদি আগ্রহী হন। ওকে, হ্যাঁ স্যার। তাহলে কিছু এটা স্যাম্পল হলো। দিব যে এগুলোর উপর বেস করে, কারণ 4.3টা দিয়েছিলাম, খুব বেশি জন লোকে করেন নাই মনে হয়। 4.3টা খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ তারপর স্যার। আপনার আমরা যে এখানে 6.3, আপনি এগুলো তো কিছু প্র্যাকটিস করতে পারতেন, কিন্তু হ্যাঁ তো স্যার, আমি করেন নাই। ওই 4.3টা করছিলাম। ওইটা আমি যেটা দিছিলাম, আমার মনে হচ্ছে আমারটা ভুল হয়েছে। এভাবে। আবার কারেক্ট করে ফেলেন, আবার হ্যাঁ কারেক্ট হ্যাঁ, করেন। করছি স্যার আমরা ওগুলো তো আমি। পরে আলোচনা করছি, হ্যাঁ হ্যাঁ। কারণ যেখানে প্রবলেম হবে আবার ঠিক করে নেবেন। ভুল হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ স্যার। ভুল হতে হতে ঠিক হয়ে যাবে। আর যার কিছুই হচ্ছে না, সেটা বেশি খারাপ। কিছু একটা হলে দেন প্রবলেম, মানে ভুল হলে এটা ঠিক হবে। হ্যাঁ স্যার। স্যার ওকে, একটা সো আমরা একটা বিষয় বলেন বলেন। স্যার, কিছু বলবো স্যার। বলেন বলেন, অবশ্যই বলার জন্যই। 4.3-তে এক্সেমশনের বিষয়ে একটা কথা বলছিলেন স্যার, ওটা ওই মানে এটা কিভাবে কি আরেকটু যদি বলা যেত স্যার। 4.3 নিয়ে এক্সাম্পশন, এক্সাম্পশন কি বলেছিলাম আমি নিজেই তো ভুলে গেছি, মনে স্যার ওই করা যে দেন। প্রোডাক্ট কেনার সময় তো আমরা মানে কিছু ট্যাক্স, ভ্যাট ট্যাক্স দিয়ে আসি, সেই ক্ষেত্রে আবার প্রোডাকশনের সময় যে এক্সেমশনটা হবে উপকরণের উপরে, এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন স্যার মনে হয়। ও আচ্ছা, এক্সামটেড, এক্সামটেড প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে। জি স্যার। এক্সামটেড প্রোডাক্ট, আচ্ছা। আচ্ছা, এক্সামটেড প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে, আচ্ছা। তাহলে একটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা এখানে আলোচনা করি। হ্যাঁ এক্সামটেড হলে কি করবেন আসলে? এই 4.3 কপি করে নিলাম, কপিতে এটাতে আজকে আলোচনা করি।
আচ্ছা, তার আগে এক্সামটেড ম্যানুফ্যাকচারড হয় এরকম একটা প্রোডাক্টের নাম বলেন। আটা ময়দা। আটা ময়দা দিলে হবে না। স্যার রেডিমেড গার্মেন্টস। আচ্ছা, না, আমাদের এক্সাম্পলটা হতে হবে এরকম যে ধরেন একটা স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তার সবগুলো প্রোডাক্টই ভ্যাটেবল। তো ওর মধ্যে থেকে একটা প্রোডাক্ট উৎপাদন করে, সেটা কিনা এক্সামটেড। ওকে, ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তার মধ্যে 10টা লাইন আইটেম আছে, মানে 10টা ফিনিশ গুডস আছে। এর মধ্যে থেকে একটা ফিনিশ গুডস এক্সামটেড। ঠিক আছে? তো এখন কিছু কমন ম্যাটেরিয়াল আছে যেগুলো রেগুলারলি, মানে তার সবগুলো প্রোডাক্টে বা ম্যাক্সিমাম প্রোডাক্টে ইউজ হয়। এসব ক্ষেত্রে মানে 4.3 মানে ডিক্লেয়ার তো রেগুলারই, বাট এটার ক্ষেত্রে একটা মানে স্পেশাল ট্রিটমেন্ট আছে রেয়াতের, তাই না? এরকম মানে বলছিলাম যে আপনার রেয়াতটা কিভাবে নিবেন এসব ক্ষেত্রে, তাই তো? আচ্ছা। আর আর হচ্ছে যদি এক্সামটেড প্রোডাক্ট হয়, এখানে দুইটা দিক। একটা হচ্ছে আপনার, মানে একটা হচ্ছে ভ্যাটেবল পণ্য, Sorry. একটা হচ্ছে ভ্যাটেবল প্রোডাক্ট। ঠিক আছে, ভ্যাটেবল গুডস। আর একটা হচ্ছে এক্সামটেড। এক্সামটেড গুডস আছে। এই বোথ কেসে আপনাকে কিন্তু 4.3 কি করতে হবে? 4.3 কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, এক্সামটেড গুডস হোক, মানে গুডস হইলে আপনাকে 4.3 দিতে হবে, সেটা এক্সামটেড হোক অথবা ভ্যাটেবল হোক। এবং এক্সামটেড অনেক সময় দেখবেন অনেকে বলে যে এক্সামটেড হলে চালান কাটার দরকার নাই। না, অবশ্যই আপনার যখনই পণ্য ডেলিভার করবেন আপনাকে অবশ্যই চালান কাটতে হবে, সেটা যে প্রোডাক্টই হোক। ঠিক আছে, ফিজিক্যাল যদি করছে, সার্ভিস হলেও তো কাটতেই হবে, কারণ সেবা যখন আপনি বিল করবেন, তো আপনার কাস্টমার কিন্তু 6.3 না হলে বিল দিবে না। হ্যাঁ, নিয়ম অনুযায়ী দেওয়া উচিত না, বা আপনার বিলটা পাওয়ার জন্য চালান কাটতে হবে। তাহলে অবশ্যই আপনাকে সার্ভিস হোক, মানে আপনি যা বিক্রি করবেন, হ্যাঁ, যেটা দিয়ে আপনি আর্ন করবেন, আপনার রেভিনিউ হবে, এটার জন্য অবশ্যই আপনাকে চালান কাটতে হবে। সেটা এক্সামটেড গুডস হোক বা এক্সামটেড সার্ভিস হোক অথবা ভ্যাটেবল গুডস হোক বা সার্ভিস, যাই হোক না কেন। ওকে, তো চালানের ব্যাপারে আউটপুট ট্যাক্স আসুক চায় না আসুক, আমরা যদি এভাবে বলি যে আউটপুট ট্যাক্স, আউটপুট ব্যাট আসুক চায় না আসুক, অবশ্যই আপনাকে চালান কাটতে হবে। কারণ চালান না কাটলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন না। সিক্স পয়েন্ট কিছু থ্রি দিতে বলছেন? হবে। হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ 673 দিতে হবে, অলওয়েজ 673 দিতে হবে। যদি Okay. ধরেন কিছু ক্ষেত্রে সাপ্লাই প্রযোজ্য না, 613 ছাড়াই বেরিয়ে যায়, তারপরেও আপনাকে 613 কাটতেই হবে হিসাব সংরক্ষণের জন্য। বুঝতে পারছেন? না আপনার রেভিনিউ তো, আপনি যদি ভ্যাটে না দেখান তাহলে তো এই রেভিনিউ ভ্যাটে রিকগনাইজ হলো না। এরকম ক্ষেত্রে আপনাকে সেল কুপনের জন্য মানে দায়ী করে আপনাকে ভ্যাট আদায় করতে পারে, সুবিধা বাতিল করে দিতে পারে। ধরেন আপনি এক্সামটেড পণ্য নিয়ে ডিল করেন, বাট আপনি রিটার্নে মানে দেখালেনই না। ঠিক আছে, এটা একটা দেখানো নিয়ম। এখন রিটার্নে দেখানোর জন্য আপনাকে চালান কাটতে হবে, রেজিস্টার মেনটেন করতে হবে। এগুলো যদি না করেন তাহলে আপনাকে এক্সামশনের সুবিধা বাতিল করে দিতে পারে। এক্সামশন সুবিধা কে নিবে? যার, যে কিনা আইন বিধিবিধান সবকিছু মানে, তার জন্য এক্সামটেড। কিন্তু একজন আইন বিধিবিধান কিছুই মানে না, তার জন্য তো এক্সামটেড থাকলেও তার জন্য এক্সামশন সুবিধা বাতিল হয়ে যেতে পারে। তাছাড়া হিসাবপত্র সংরক্ষণের জন্য অবশ্যই আপনারা চালান কাটবেন। এখন আমরা যে জিনিসটা এখানে আলোচনা আনতে চাই সেটা হচ্ছে, যে ধরেন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে 10টা গুডস আছে তার, এবং তার মধ্যে সব মানে একটা এক্সামটেড, মানে একটা ভ্যাটের বাইরে। তাহলে এবং সে আউটপুটের স্ট্যান্ডার্ড ভ্যাট দেয় এবং ক্রেডিট নেয়, ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নেয়। তাহলে কিছু ম্যাটেরিয়াল আছে দেখা গেল যে কমনলি ইউজ হয়, সেটা আবার হচ্ছে এক্সামটেড প্রোডাক্ট ইউজ হয়। তাহলে এইসব ক্ষেত্রে উনি কিভাবে ওই এক্সামটেড প্রোডাক্টের উপরে মানে তো র্যাপ নেওয়া যাবে না, তাই না? এক্সামটেড প্রোডাক্টের উপরে র্যাপ নেওয়া যায় না। তাহলে এই ক্ষেত্রে
উনি রেয়াতের ব্যবস্থাতে কি করবে। ওকে, এটাই ছিল আমাদের মানে পয়েন্টসটা ক্লিয়ার। হ্যাঁ স্যার। আর বাকিটা ক্লিয়ার। জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগে, হ্যাঁ, যাদের এরকম মানে ভেসেলে আছে এখানে কাজে লাগে। ওকে, ক্লিয়ার হলে খুবই ভালো। আমরা এবার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। ধরেন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে কিনা একটা ওষুধ তৈরি করে, ঠিক আছে, বা আপনি ধরেন যে সাবান তৈরি করে, সাবানের ফ্যাক্টরি ধরেন, হ্যাঁ, সাবান ধরতে পারেন, ওষুধ কোম্পানি ধরতে পারেন, যাই ধরেন, ধরেন সাবানের ফ্যাক্টরি। তাহলে সে একটা হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করবে। হ্যান্ড স্যানিটাইজারে কোভিড এর সময়টাকে কি করা হয়েছে, এক্সাম্পশন করা হয়েছে। হ্যাঁ, কোভিড এর সময় তো ওই যে হ্যান্ড স্যানিটাইজার একদম হুম, হট কেক হট ছিল। প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ধরেন এটাতে ধরেন কি কি লাগে, এটা তো ধরেন স্যানিটাইজারের উপাদান। আমরা ওই একটু স্কোয়ারের একটা প্রোডাক্ট বেশি চলতো, এটা বেশি পাওয়া যাইতো, কি যেন নাম ছিল। আমরা একটু নেটের হেল্প নেই কি কি র মেটেরিয়াল লাগে। তাহলে আছে এখানে ইনক্লুডিং গ্লিসারিন আছে, হাইড্রোজেন পার অক্সাইড আছে। আমরা ধরেন গ্লিসারিন কয়েকটা নিবো আর কি, হ্যাঁ, বোঝার জন্য। ধরেন এই একটা র মেটেরিয়াল লাগলো, ওইটা ধরেন 200 ml লাগবে, 150 ml, বোঝার জন্য দিলাম আর কি, হ্যাঁ, 150 ml ধরেন লাগবে। এখানে ক্রয় মূল্য ধরেন 30 টাকা। এর মধ্যে অপচয় আছে 5। তারপর আর কি কি লাগে, হাইড্রোজেন নাইট্রোজেন। অক্সাইড, তারপর এলিমেন্ট পানি লাগে, পানিটা না দিলে চলবে। অ্যালকোহল লাগে। হুম, ধরেন অ্যালকোহলটা নেই, এটাকে ধরেন এটা একটা কমন, এটাকে আমরা কমন ধরে নিই। ইথানল, মেন উপাদান কি ইথানল? ধরেন অ্যালকোহলটাকে আমরা ধরে নিলাম যে এটা তার অন্যান্য আহ সাবানে কিন্তু অ্যালকোহল দেয় সামান্য পরিমাণে, হ্যাঁ, আমি যতটুকু জানি। এটা অপচয় পরিমাণ লাগলো হচ্ছে 150। হাইড্রোজেন দিলাম, এটা একটু বাড়ায় দেয় না, তাহলে অঙ্কটা কাছাকাছি মিলবে। 60, এটা দিলাম ধরেন 20%। তাহলে আর আমার বাকি থাকতেছে কত, 25। এটাকে বাড়ায় দিই। এগুলো তো ধরেন কিছু কিছু দাম দিলেন, আমি এটাকে 10-20 টাকা দাম দিলাম, এটাকে ধরেন ধরেন 10 টাকা দাম দিলাম, হ্যাঁ। অপচয় পরিমাণ ধরেন এক্ষেত্রে লিখলাম না, সবই যায়। এবার ডান দিকে তো সংযোজনের খাত তো আপনারা জানেন, এটা নিয়ে আর বলার কিছু নাই। তো এখন ধরেন এই এক পিস 20 ml এর একটা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে আমার অন্য এই দুইটা ধরেন স্পেসিফিক, এই দুইটা ধরেন তার জন্য স্পেসিফিক। আর এটা হচ্ছে কমন ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আমার বাকি যে 9টা উপাদান আমি ভ্যাটেবল বিক্রি করি ওটার ক্ষেত্রে ইউজ হয়। তাহলে এই র ম্যাটেরিয়ালটা আমি যখন এই প্রোডাক্টে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, এটা আমি ইউজ করছি কতটুকু, ধরেন এত ml, হ্যাঁ, 20 ml। এই 20 ml এর উপর আমার যে ভ্যাট আছে, বা আমি ইনপুট ভ্যাট আছে 20 ml এর উপর, এটা আমি রেয়াত নিতে পারবো না, ঠিক আছে। এটার উপর 20 ml এর দাম কত, 10 টাকা। আচ্ছা, আমরা নিচে একটু বোঝার জন্য বলি, হ্যাঁ, 10 টাকার উপর আমরা যদি 15% ভ্যাট আদায় করি তাহলে কত আসবে, 1 টাকা, 50 এক পয়সা। টাকা 50 পয়সা। ধরেন আমার এই এখানে 10 টাকা আমার এটার উপর কি উৎপাদন খরচ আছে, হ্যাঁ, এই স্যানিটাইজারে। তাহলে এই 10 টাকা 200 ml ইউজ হলে এটার দাম হচ্ছে আমার ক্রয় মূল্য, ভ্যাটেবল ভ্যালু
10 টাকা। এই 10 টাকার উপর ভ্যাট দিয়ে এসছি কত? 1 টাকা 50 পয়সা। এই 1 টাকা 50 পয়সা কিন্তু আমি এই প্রোডাক্ট উৎপাদন করলে বা এই প্রোডাক্ট যখন আমি বিক্রি করব, এই টাকাটা আমি ভ্যাট রেয়াত দিতে পারবো না, এটা আমাকে তখন ফেরত দিতে হবে। বুঝতে পারছেন? কারণ প্রথম এটা ট্রিটমেন্টটা তাহলে কি হবে, আমরা যখন অ্যালকোহলটা মানে কিনবো, যেহেতু এটা কমন ম্যাটেরিয়াল, অন্য অন্য মানে আমার ফিনিশ গুডস এটা ইউজ হয়, তখন আমি যখন পারচেস করবো পুরো ভ্যাটটাই ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে নিব। ঠিক আছে? এখন প্রশ্ন জি আসতে স্যার। পারে কেন নিব? কারণ আমরা জানি না আসলে কতটুকু হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ইউজ হবে, কতটুকু অন্য অন্য ফিনিশ গুডসে আমার ইউজ হবে, এটা আগে থেকে মেজার করা যায় না। এটা প্রোডাকশনের মার্কেট ডিমান্ড বা প্রোডাকশনের ডিমান্ড যতটুকু থাকবে সে অনুযায়ী এটা কি হবে, উৎপাদন হবে। তো আমি তো র উৎপাদন। মেটেরিয়াল কিনে নিয়ে আসছি, ধরেন 1 মেট্রিক টন কিনে নিয়ে আসছি। এখন 1 মেট্রিক টন এটা ভ্যাটেবল প্রোডাক্টে উৎপাদন হবে, উৎপাদনে ব্যবহার হবে নাকি এক্সামটেডে উৎপাদনে ব্যবহার হবে, এটা আমরা আগে থেকেই জানি না। এজন্য আমরা কি, এবং যেহেতু রেয়াতের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তো এর মধ্যে আমাদের এটা আমরা রেয়াতটা নিয়ে নিব। ঠিক আছে? নেওয়ার পর যখন আমরা যতটুকু ইউজ করব হ্যান্ড স্যানিটাইজার আমরা যতটুকু ইউজ করলাম, হ্যাঁ, ততটুকু এটা যখন বিক্রির সময় এই হ্যান্ড স্যানিটাইজারটা ধরেন এবার উৎপাদন করলাম, আমরা উৎপাদনের খাতা কোনটা আমাদের? 6.2। একটু ফাঁকা দিয়ে লিখি, হ্যাঁ। এটা ধরেন হ্যান্ড স্যানিটাইজারের আজকে উৎপাদন হলো উৎপাদন উৎপাদন হলো ধরেন 10 পিস। তাহলে দাম কত ছিল ভাই? দাম কত ছিল? 50 60 টাকা না? 60 টাকা দিতে হবে। আর ওইদিকে আরো কিছু আছে, স্যার আলাদা এদিকে আলাদা তো প্রোডাক্টের ধরলে জন্য নেই। কি আলাদা আলাদা 6.2 তৈরি করতে হবে? জি। আলাদা আলাদা হ্যাঁ প্রোডাক্টের জন্য কি আলাদা আলাদা সিক্স হ্যাঁ পয়েন্ট হ্যাঁ টু হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা ধরে নিই আমরা সবকিছু মিলে এটার দাম 70 টাকা, হ্যাঁ। 70 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা আমরা তো ওই দিন বললাম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তৈরি করতে হবে। এটা আমি একটা শিটে দেখাচ্ছি, কিন্তু আপনার যখন মেনটেন করবেন খাতা আলাদা করে মেনটেন করবেন। মানে একই খাতার উপর মেনটেন করলেও পেজ রেখে রেখে গ্যাপ রেখে রেখে করবেন, হ্যাঁ। একটার ভিতরে লিখতে পারবেন না। একটা পেজ মানে একটা আইটেমের লেজার, একটা পেজ মানে একটা প্রোডাক্টের লেজার। ওকে। তাহলে এখানে আমরা এটার মূল্য দিলাম ধরেন ভেটেবল, এটা হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে তাহলে আমার তাই আছে, ওপেনিং ছিল না, এই আছে। এবার বিবরণ বিক্রিত পণ্যের উপর এটার বিবরণ যা যা আছে লাস্টে তাই থাকবে, এই তো আমি যা উৎপাদন করছি তাই থাকবে। কোথায় ছিল? 10টা উৎপাদন করেছিলাম। এখানে তো ভুল হয়েছে, 10টা তো এভাবে, তাই না? একটার দাম 70 টাকা ইন্টু 10। 10 টাকা। হুম, 700 টাকা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম? প্রোডাকশন করলাম। আচ্ছা, প্রোডাকশন করলাম। এবার যখন আমরা এটা সেল করবো, ধরেন আজকে কিছু সেল করে দিলাম, মার্কেটে খুবই চাহিদা, সেল করে দিই। আমাদের ওপেনিং ক্লোজিং কি ছিল? ক্লোজিংটা প্রতি লাইনে ওপেনিং হয়ে যাবে, তাই না? এই তো, কেউ কিছু বলছে না, তার মানে ঠিকই আছে। ওকে, সো এবার আমার উৎপাদন আজকে নাই, ও উৎপাদন তো অলরেডি লিখে ফেলছে, ও মাইন্ডেড। আবার এবার যখন একটা দিনে কাজ করবেন, চেষ্টা করবেন পজিটিভ গুলো আগে লিখতে, হ্যাঁ। প্রোডাকশন যখন রিসিভ হয় আর যদি ব্যালেন্স থাকে, যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি যে কোনো অর্ডার লিখতে পারেন। প্লাস কিন্তু আমরা এটা চেষ্টা করি সবসময় পজিটিভ গুলো আগে করতে, পজিটিভ এন্ট্রি গুলো, হ্যাঁ, তারপর নেগেটিভ এন্ট্রি গুলো। পজিটিভ এন্ট্রি বলতে বলতে কি বোঝাচ্ছি? যেগুলো রিসিভ হয়ে স্টক ইন হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে পজিটিভিটি। পজিটিভিটি গুলো একটা রিটের আগে লিখবেন। তারপর হচ্ছে যেগুলো আজকের দিনের নেগেটিভিটি, মানে যেগুলো দিয়ে স্টক আউট হচ্ছে, সেগুলো আপনি পরে লিখবেন। আচ্ছা, তাহলে উৎপাদন থেকে আমরা একটু টেনে দিই। তার একটা কোশ্চেন ছিল, এখানে যে বলেন মূল্য না। লেখা হলো, এটা কি কস্টিং প্রাইস নাকি এই যে কস্টের সাথে প্রফিট যোগ করে আসছে?
কস্টের সাথে প্রফিট, এখানে ফ্রিকোয়েন্সিতে প্রফিট যোগ করে আসবে। আমি একটা দাম ধরলাম, এখানে আসলে কি ছিল, এখানে ছিল আপনার 60 টাকা না, আমি ভ্যালিডেশন ধরে নিচ্ছি যে আরো 10 টাকা হবে আর কি, হ্যাঁ? এখানে 10 টাকা মিলেই হচ্ছে 70 টাকা, হ্যাঁ? এটা হচ্ছে যে কস্ট, কস্ট মূল্য যোগ করেই হবে, হ্যাঁ, কস্ট যোগ করে হবে, ঠিক আছে। ওকে, সো উৎপাদন অনেক কিছু লিখতে হবে। এবার ধরেন ক্রেতা একজনের কাছে বিক্রি করে দিলেন, মিস্টার ওয়াই ওয়ার কাছে বিক্রি করলেন, মিস্টার ওয়ার কাছে বিক্রি করে দিলেন, তার ঠিকানা ঢাকা, তার একটা বিন আছে, ঠিক আছে, চালান বাটন নাম্বার 2, আজকে ডেট, কি বিক্রি করলেন, আমাদের প্রোডাক্টের নাম কি ছিল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার। নিলাম বিক্রি করে। তাহলে এবার ধরেন কয়টা বিক্রি করব, 10টা 5টা। ছিল, 5টা বিক্রি করবো। ঠিক আছে, তাহলে 70 টাকা করে দাম ছিল তাই না, 70 টাকা করে বেচি, আমার যদিও 7.5% কম বেশি করে আমি বিক্রি করতে পারবো তাই না, নিয়ম আছে। সম্পর্ক শুল্ক ধরেন কার্যক্রম রেট ছিল, সম্পর্ক শুল্ক নাই, ভ্যাটও আমার নাই। এবার আমার হচ্ছে কয়টা এখানে, 5টা, আর হচ্ছে 350 টাকা এখানে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি সেলস হচ্ছে। এবার এই যে বিক্রি করলেন 5টা, এই 5টাতে ইউজ করছেন আপনি অ্যালকোহল কতটুকু বের করেন, আমি এখানেই করি না, বুঝতে তো পারবেন, দেখতে পাচ্ছেন না, আচ্ছা এই ঘরে করি, জি জি। তাহলে আচ্ছা এখানে করি, এইটার নিচে করি। তাহলে আমি 5টা এখানে যদি আমি মাল্টিপ্লাই করি তো কত টাকা হলো, 50 টাকা না, এই 50 টাকা ক্রয় মূল্য মানে ভ্যাটেবল ভ্যালু পরিমাণ আমি আজকে বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটার ভ্যাট কত হবে, 50 টাকার উপর 15% করেন, বা আমি ডাইরেক্ট 1.5 এর উপরে করতে পারতাম, ঠিক আছে, একই জিনিস। তাহলে এই যে টাকাটা, এই যে ভ্যাট 7 টাকা 50 পয়সা, এই যে ভ্যাটটা, এটা আমি রেয়াত নিয়ে নিয়েছিলাম না, পুরো ভ্যাটই তো রেয়াত নিয়ে নিয়েছিলাম, তাহলে এই 7 টাকা 50 পয়সা আমাকে এবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমাকে করতে হবে, ঠিক আছে, যখন আমি বিক্রি করে দিলাম। স্যার এটা কোথায় তাহলে করবো? এটা রিটার্নে, রিটার্নে আমরা দেখতেছি, হ্যাঁ রিটার্নে দেখবো, মনে করেন আবার এই যে মনে করলেন না, আবার রিটার্নে মনে করেন যেটা কিভাবে দেখাবো, তখন আপনারা একদম। রিটার্নে। হম তো এটার জন্য আপনারা কি হিসাবপত্র একটা তৈরি করে নেবেন, কিভাবে লিখবেন, হ্যান্ড স্যানিটাইজার এটার উৎপাদনে যে র ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, এটার হচ্ছে 4.3 মূল্য কত ছিল, কতটুকু আপনি বিক্রি করছেন, সেই অনুযায়ী আমি যে এখানে মাল্টিপ্লাই যেটা করলাম না, এভাবে একটা কস্ট শিট করে নেবেন। তাহলে লাস্টে ভ্যাট রিফান্ড কত হবে, ভ্যাট রিফান্ড কত মানে এটা কত, মানে ভ্যাট যেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে ফেরত রিফান্ড দিতে হবে কতটুকু আপনাকে, 7 7.5 টাকা। টাকা 50 পয়সা, এটা রিটার্নে ইনকেজিং অ্যাডজাস্টমেন্ট করে দিন। ঠিক আছে, ওকে, এটাও করতে হবে। আদারওয়াইজ আপনি হচ্ছে যদি না করেন তাহলে হচ্ছে এটা আপনার রেয়াতটা তো বাতিল হয়ে গেল না, জরিমানা হয়েছে, রেয়াত বাতিল হলে ডাবল জরিমানা। ওকে, সো আমি আশা করি যে এটা ক্লিয়ার, বুঝতে পারছেন না, এরকম যদি কারো পণ্য থাকে তাহলে এরকম ট্রিটমেন্ট আসবে যে মাঝখানে একটা এক্সাম্পটেড। হুম, ওকে, আর কোনো কোশ্চেন এই ফর্ম নিয়ে, ফর্ম গুলো নিয়ে? স্যার এটাতে যেটা পাশে যেগুলো এক্সপেন্স দেখানো হয়েছিল হুম, ওগুলো একসাথে একটা দেখানোর কথা বলছিলেন, যে ওটা একটু আর বলবেন, মানে বুঝলি এটা নাই? পুরোটা এই পাশে যেটা ডান পাশে যেগুলো হ্যাঁ হ্যাঁ, এইগুলো স্যার, সংযোজনের খাত। হ্যাঁ হ্যাঁ ওগুলো একসাথে দেখানোর জন্য ও বলছিলেন যে আচ্ছা আচ্ছা, একসাথে হচ্ছে দেখাবেন টোটাল, মানে ধরেন মিসেলেনিয়াস এক্সপেন্স হবে, কারণ এটা আমি এডিট করে বলি যে টোটাল ভ্যালু এডিশনস, এরকম একটা টোটাল দেখে দিবেন যখন আপনি ইয়ে হবেন, কি বলে
ট্রেডার হবেন ডাইরেক্ট, এরকম একটা আচ্ছা খাত দেখাতে হবে। আর যখন ম্যানুফ্যাকচারিং তখন ভেঙে ভেঙে দেখাতে হবে, হ্যাঁ, ভেঙে ভেঙে দেখাতে হবে। তখন এইভাবে মানবে না। তো এটাই তো স্যার ফোর ওটা পয়েন্ট থ্রিতে বলা ছিল, 4.3-তে আচ্ছা মানে এটা বলা ছিল না, 4.3 আপডেটটা না, এটা আপডেটের মধ্যে বলা ছিল, আপনারা দেখবেন এর নিচে বলা আছে যে সর্বমোট মূল্য এভাবে বা সর্বমোট এডিশনের হার এইভাবে লেখা যাবে যারা ট্রেডার আছে। কিন্তু যারা ম্যানুফ্যাকচার আছে তাদেরকে ভেঙে ভেঙে দিতে হবে। ট্রেডাররা তো আসলে বুকস অফ অ্যাকাউন্ট ওইভাবে মেনটেন করে না। ট্যাক্সের ফাইলে দেখছেন না অনলাইনে, যে আপনি অ্যাকাউন্ট মেনটেন করেন কি করেন না, যেমন ওই যে ট্রেডারদের যে অ্যাকাউন্টসটা থাকে, হ্যাঁ, তো আচ্ছা মেনটেন করলে একরকম হিসাব আসে, না মেনটেন করলে আরেক রকম হিসাব আসে। ট্রেডার আসলে এরকম ভাবে হিসাব রাখে না। তাদের জন্য আসলে এইসব খাত বের করে এগুলা দিয়ে, অনেক ট্রেডাররা দেখবেন এরপর দিয়ে রাখে স্যালারি এত, ওয়াজেস এত, ব্যাংক চার্জ, কোনো হিসাব নেই, আন্তাজে ভ্যালু দিয়ে রাখে। আপনি যদি ওর হিসাব করেন কোনো কিছুই ঠিক পাবেন না। আমি অনেক ট্রেডার এরকম দেখেছি যে তারা এরকম ব্রেকডাউন করে অনেক লম্বা একটা সংযোজনের খাত দিয়েছে, কিন্তু আসলে তাকে জিজ্ঞেস করলাম যে এটার মানে আপনি কোন গ্রাউন্ডে দিচ্ছেন, এখানে বসা রাখছে, বলে যে এমনি দিচ্ছে, মানে কোনো গ্রাউন্ড নাই। এইভাবে হুম দিলে তো আসলে হবে না, আননেসেসারি। এখন যদি বলে যে আপনি যে এখানে খাতে দিচ্ছেন এটা বুঝলে এটার ব্যাখ্যা কি দেন, কারণ হচ্ছে অন্যান্য ইয়েগুলো একটা টেন্টেটিভ মিলাইতে পারে, এগুলো অটোমেশন নাই তো এই জন্য হয় না। ভবিষ্যতে এগুলো হবে, কিরকম হবে, ধরেন আপনি যা প্রোডাকশন করলেন স্যালারি ওয়াইজেস, 1 বছরে 12 মাসে ধরেন 1 কোটি টাকা আপনি স্যালারি দিচ্ছেন, এবং যে পরিমাণ উৎপাদন করছেন তার সাথে যদি আপনার দেখা যায় যে আসলে এডিশনটা আপনি কম দিচ্ছেন, তখনই আসলে তখন বলতে পারে যে আপনি তো আসলে মানে লস দিয়ে তো আর কেউ ব্যবসা করে না, তাই না? স্যালারি ওয়াইজ যদি আপনি কম দেখানো, তাহলে সংযোজনের খাতে কম দেখানো হলো না। তো ধরেন আপনি হচ্ছে যে পরিমাণ অফিস রেন্ট আছে সেটা, এটা আসলে টেন্টেটিভ ভ্যালু, এটা আসলে টেন্টেটিভ দিয়ে উৎপাদন একটা মানে ফোরকাস্ট করে করা হয়, এটা প্লাস মাইনাস কাছাকাছি হয় আর কি, কখনোই মিলে না। আসলে পুরা বছরে একটা প্রোডাকশন প্ল্যান করে আপনার এই নেক্সট ইয়ারে বা প্রিভিয়াস ইয়ারে কত টাকা ওয়েজেস স্যালারি বা অফিস রেন্ট কত হলো, ব্যাংক চার্জ, বিভিন্ন কিছু এই যা যা খরচের খাত আছে এগুলো একটা টেন্টেটিভ করে একটা ইয়া করা হয় আর কি। আসলে মূল থিংটা কি, এখানে মূল জিনিসটা হচ্ছে কি, আসলে জিনিসটা বাজারে আপনি কত বিক্রি করবেন। ধরেন এটা যদি হয় দাম এটার 70 টাকা, ধরেন আপনি ঠিকঠাক করলেন যে এই ভ্যালু 70 টাকায় আসলে মার্কেটে অন্যরা মানে বিক্রি করতেছে বা এটাতে চলবে, তাহলে ধরেন আপনি ফিক্স করলেন যে 70 টাকা বিক্রি, মানে ভ্যাট ছাড়া বেজ মূল্য হবে 70 টাকা, হ্যাঁ। তো বেজ মূল্য যে 70 টাকা হয়, এবার আপনার খরচ, খরচ যেটা আছে আপনার দালালিক প্রমাণ, যেটা আপনি বিল অফ এন্ট্রির মাধ্যমে আমদানি করছেন অথবা লোকাল বাজার থেকে 6.3 দিয়ে কিনছেন, তো এটার যে খরচ আছে এটা তো ডাইরেক্ট খরচ, এটা তো আসলে কোনো অ্যাজাম্পশন ভ্যালু না। এটা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই আপনাকে বিভিন্ন খাতে আসলে ওভাবে কম বেশি করে অ্যাজাম্পশন করে ভাগ করে দিতে হবে। জিনিসটা অনেকটা এরকমই হয়, ঠিক আছে, জিনিসটা এরকমই অনেকটা হয়। অ্যাকচুয়াল কস্টিং এখানে আসলে ওভাবে কাজ করে না ভ্যাটের ভ্যালুতে, কারণ ওখানে যে মূল্যটা নেওয়া হয় ভ্যাটে, এটা হচ্ছে ভ্যাটের বেস ভ্যালু, আমরা বলেছিলাম তাই না, ভ্যাটের বেস ভ্যালু। তো এইখানে আসলে ক্রয় মূল্য, জেনারেল সেন্সে যদি আপনি চিন্তা করেন ক্রয় মূল্য, তো আপনি খরচগুলোও ধরবেন, কস্ট অফ গুডস এর মধ্যে আপনার তো ক্রয় মূল্যের ব্যাপারগুলো আসবে, তাই না? ওইভাবে আসলে কস্টিং করা যায়। ভ্যাটের কস্টিং আর হচ্ছে অ্যাকচুয়াল কস্টিংটা ডিফারেন্ট। স্ট্যান্ডার্ড সিস্টেমে যখন প্রোডাকশন হয়, আপনি প্রশ্ন করছিলেন কি জানি, যে এখানে ম্যানুফ্যাকচারিং যখন করে রাখবো এই ভ্যালু, এটা আমার কোন মূল্যে হবে, এটা আসলে কস্ট মূল্যে, ভ্যাটের কস্ট মূল্য, ভ্যাটের ভ্যালু মানে সহগের যে ডিক্লেয়ার ভ্যালু সেই ভ্যালুতে আসলে এটা মাল্টিপ্লাই করে হবে। তো আহ, আপনার ইআরপি তে বা হচ্ছে এসএপি বলেন বা স্ট্যান্ডার্ড ইআরপি তে যখন প্রোডাকশনটা রিসিভ হয়, এই যে এই জায়গায় যখন উৎপাদনটা রিসিভ হয়, তখন আসলে এটা ওই কস্টিং হিসেবে মানে অ্যাকচুয়াল কস্টিং হিসেবে এটা এখানে প্রোডাকশনটা রিসিভ দেখানো হয়। ভ্যাটের যে ডিক্লেয়ার ভ্যালুতে মানে এখানে দেখানো হয় না। কিন্তু ভ্যাটের নিয়ম হচ্ছে ভ্যাটে আপনি যে ডিক্লেয়ার করলেন 4.3 সেই ভ্যালু অনুযায়ী আপনার স্টক পজিশন দেখাতে হবে। ধরেন এখন আমার লাস্ট স্টক কত আছে, এটা লাস্ট স্টক ধরেন এবার কত আছে, মানে 5টা ছিল না, 300, 5টাই তো ছিল, 5টা ছিল আর 350 টাকা ছিল, ধরেন এটা 350 টাকা ছিল। এবার কোনো কারণে আপনার 4.3 রিভাইজ করতে হলো, ওটার দাম হয়ে গেল ধরেন 75 টাকা।
কত টাকা ছিল? 75 টাকা। তখন আপনাকে আবার সবাই কি যেটা করে, এখানে আসলে প্রারম্ভিক জেড যেটা, এটাকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে এটাকে তখন আপনাকে করবে 75 ইন্টু 5, এই দামে দেখাবে 375 দাম। আবার লাস্ট ক্লোজিং ব্যালেন্স যেটা থাকবে না, এটা লাস্ট যে 4.3 অনুযায়ী যে ভ্যালুটা আছে 4.3 সেই অনুযায়ী স্টকের ভ্যালুটা আসলে দেখাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে ইন প্র্যাকটিস। তাহলে আপনার যখন 4.3 রিভাইস হবে, আবার আপনাকে লাস্ট আগের স্টক থাকলেও মানে কারেন্ট 4.3 ভ্যালুতেই স্টকের পজিশনটা আপনাকে দেখাতে হবে 6.2। বলেন। ওকে স্যার, বলতে চাচ্ছিলাম যেটা এখানে যদি কোনো প্রোডাক্টের উপরে এসডি থাকে, এই প্রোডাক্টের উপরে যদি এসডি থাকতো আর কি, সম্পর্ক শূন্য থাকতো থাকতো হুম হুম, থাকতে পারে। এখানে সেটা বলেন কি বলেন। এখানে কি অন্তর্ভুক্ত করে দিতাম সেটা? না 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 না, আমরা 4.3 তে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমরা 4.3 তে বললাম এটা বেস ভ্যালু। এটা হচ্ছে যদি আপনি এসডি থাকে এর উপর অ্যাপ্লাই হবে, হ্যাঁ, তারপর ভ্যাট হবে। আমরা তো হিসাবটা দেখিয়েছিলাম যে কিভাবে ভ্যাট এবং এসডি ক্যালকুলেশনটা হয়। এটা স্যার হচ্ছে আমি সকল প্রকার কর ব্যতীত, মানে যে মূল্যের উপর আপনি বলতে পারেন, যদি এসডি থাকে তাহলে বলতে পারেন এসডি অ্যাপ্লিকেবল ভ্যালু, আর যদি এসডি না থাকে তাহলে বলতে পারেন, মানে ধরেন এটা অলওয়েজ আপনি এসডি অ্যাপ্লিকেবল ভ্যালু হিসেবে চিন্তা করবেন। তাহলে এসডি যদি না থাকে জিরো, তারপর হচ্ছে এই ভ্যালু প্লাস এসডি, এসডির অ্যামাউন্টটা যোগ হয়ে তারপর ভ্যাটের বেস ভ্যালু হবে। জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আমি বলতে চাচ্ছি কোনটা 6.2 তে এটা অ্যাড হবে কিনা, ওই যে সম্পর্ক না সূত্রের না যে না 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 না, সকল প্রকার কর ব্যতীত 6.2 তে বলা আছে না, এরা এই মূল্যটা হবে সকল প্রকার কর ব্যতীত। ওই যে সব জায়গায় বলা আছে। এই যে স্যার বিক্রির সময় এখানে যে ঘরটা আছে। বিক্রির সময় আলাদা আছে, আলাদা ঘর আছে না, তখন এসডি থাকলে এসডি দিবেন, এই যে এসডি ঘর আছে। এটাই এই যে বলতে চাচ্ছি। হ্যাঁ, এসডি থাকলে এসডি বসাতে হবে অবশ্যই, হ্যাঁ এসডি থাকলে এখানে বসা, এসডি থাকলে এখানে বসা। ওকে স্যার। এই যে পার্চেজের ক্ষেত্রে যে আমি ভ্যাট ট্যাট যেগুলো দিয়ে আমি কিনে নিয়ে আসতেছি, ওইটা তো হুম স্যার ওই 4.3 তে তো চলে আসবে ওই ওই ভ্যালুটা সহই, তাই না? মূল্যটা হুম হুম, কর ব্যতীত, সকল প্রকার কর ব্যতীত, এটা হচ্ছে এই এই মূল্যটা যেটা সকল প্রকার কর ব্যতীত। মানে যে প্রোডাক্টের প্রাইসটা। হম, এই দেখেন 6.3 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না স্ক্রিনটা? জি এটা স্যার। একটা চালান, মূসক হ্যাঁ স্যার, চালান। দেখা তাহলে যাচ্ছে। এটা দেখেন একক মূল্য টাকায়, মোট মূল্য টাকায় কত, এই যে এইটা ধরেন এখানে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে 22,500 টাকা হচ্ছে দাম, ঠিক আছে? তো তাহলে হচ্ছে 45,000 টাকা হচ্ছে এই প্রোডাক্টের মূল্য, এইটা হচ্ছে বেস ভ্যালু। তারপর সম্পর্ক শুল্ক নেই, 7.5% হারে ভ্যাটটা অ্যাড হয়েছে। তাহলে এখানে বেস ভ্যালু করবে তো মূল্য হচ্ছে কত, 45,000। এইটাই হচ্ছে আপনার 4.3 ভ্যালু। মানে একটার দাম যদি আপনি এখানে চিন্তা করেন, দুইটা প্রোডাক্ট তো এখানে দুইটা আইটেম, মানে কোয়ান্টিটি দুইটা, তো তাই একটার দাম কত হবে, 22,500। তাহলে আপনি যখন 4.3 এখানে ডিক্লেয়ার করবেন, এখানে লিখবেন কত, 22,500, এখানে কিন্তু ভ্যাট আসবে। আচ্ছা, বুঝতে মানে 6.3 বিক্রি করার সময় ওখানে সব কলামই আছে, সম্পর্ক শুল্ক সহ প্লাস হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভ্যাট। সব সকল প্লাস। জি জি, আমরা দেখেছিলাম না 6.3, এই যে সবই স্যার আছে। এটা ছিল। বলেন। স্যার এই যে এটা এটা কি ডেলিভারি চালানের ওইটার সাথে দেওয়া ওইটা? হ্যাঁ, এই যে চালান চালান, এটা তো চালান, এইখানে একটু আগে যেটা দেখেন। দেখালাম, হ্যাঁ, এটার কথা বলছেন? জি জি, হুম হুম, একই জিনিস। এই তো চালান, কর চালান, ডেলিভারি এটা চালান। হাত। আচ্ছা, হুম দেখা হুম। যায় কোম্পানি গুলো তো দেখা যায় দুইটা চালান কাটে, একটা হচ্ছে ব্যাট চালান কাটে, আবার একটা স্যার নিজস্ব চালান কাটে, কিন্তু দুইটার ভ্যালু তো ডিফারেন্স থাকে। ওইটা কি যে কারণ? যাই থাকুক আসলে, এটা অনেকের প্র্যাকটিস আছে, হ্যাঁ, কোনটা দিয়ে যে কি করে এইগুলোই তো ঝামেলা। ইউনিফাইড ট্যাক্স ইনভয়েস মানে চালান হওয়া দরকার। ওই যে তো যাই বেস হোক, ভ্যালু ভ্যাটের এমআরপি তো আরো বেশি থাকে। এমআরপি তো ডিফারেন্ট জিনিস, এমআরপি ডিফারেন্ট জিনিস ভাই। এমআরপি তে একটা আবার এমআরপি, কাটা যায়, হ্যাঁ এমআরপির শুনেন, উপরে। এমআরপি কে আপনি দুই ভাগে ভাগ করেন। শুনেন, এখানে যতই জানবেন ততই হচ্ছে শিখবেন। এখানে হচ্ছে ভোক্তা অধিদপ্তরের জন্য একটা এমআরপি দেওয়া থাকে, ব্যাটে কিন্তু ওইটার ব্যাটের সাথে কোনো ফাংশন নাই, ওটার উপর ব্যাট কিন্তু আদায় হয় না।
ভ্যাট এমআরপির উপর ভ্যাট ক্যালকুলেশনের দুইটা মানে দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে, একটা হচ্ছে গিয়ে বিড়ি সিগারেট, আরেকটা হচ্ছে জর্দা গোল বা তামাক জাতীয় যে দ্রব্য, ওইটার যে এমআরপি ভ্যালু দেওয়া ডিক্লেয়ার করা থাকে, সেই এমআরপি ভ্যালুর উপর ইনক্লুসিভ ভ্যাট এনএসডি ক্যালকুলেশনটা হয়। ঠিক আছে? আর বাকি সকল ক্ষেত্রে যত প্রোডাক্টের গায়ে আপনি এমআরপি দেন, ওইটা নিয়ে ভ্যাটের কোনো মাথা ব্যথা নাই। ভ্যাটের যে ওই প্রোডাক্ট উৎপাদন করতে বা আমদানি করতে যে খরচ হচ্ছে, সে অনুযায়ী যে মূল্য মানে 4.3টা সাবমিট করা হয়, সেই 4.3 এডিশন কত দিল সেটা নিয়ে হচ্ছে ভ্যাট অফিসের মাথা ব্যথা। সেটার উপর হচ্ছে ভ্যাট অফিসের ভ্যাট আদায় করে। ওইখানে এমআরপি ধরেন 1 কোটি টাকা থাকে, এটা নিয়ে ভ্যাটের কোনো অসুবিধা নেই। ভ্যাট দেখবে তার সেটা তার এন্ডে, মানে ধরেন যে মানে কমার্শিয়াল ইম্পোর্টার বা হচ্ছে যে ম্যানুফ্যাকচারার, সে কত পার্সেন্ট এডিশন দিচ্ছে। ঠিক আছে? ওই জন্য তো আর দুইটা ওইটা, দিচ্ছে। হ্যাঁ, আর ঠিক ওইটা আছে। হচ্ছে কি এমআরপি একটা ইনক্লুড করা হয় এখানে, যারা কস্টিং করে এটার উপর অনেক প্যারামিটার আছে। এমআরপি আনলিমিটেড একটা প্রাইস দেয় না, বুঝতে পারছেন? এখানে 2 স্তর বা 3 স্তরের একটা এডিশন যোগ করে এটাকে মানে এমআরপি টা ক্যালকুলেশন করা হয়। ধরেন আমরা যদি বোঝার জন্য এমনি বলি, হ্যাঁ, উম, তো গেল শীটটা তো অ্যাড করলাম। ধরেন এমআরপি আছে 200 টাকা। এমআরপি ভ্যাট বুঝতে হলে আসলে আমি মনে প্রথম দিন বলছিলাম যে আসলে ইনভেন্টরি সম্পর্কে ভালো বুঝতে হবে, ইনভেন্টরি প্রাইসিং ফ্যাক্টর। কারণ এটার সাথে ভ্যাট কাজ করে। তো আপনি যদি এগুলো সব না বুঝেন আসলে, বা প্রোডাক্ট নাম শুনে বা প্রোডাক্ট দেখে যদি ফিল করতে না পারেন, তাহলে ভ্যাট আইডেন্টিফাই করা যায় না, বা এটা কি রকম হওয়া উচিত এগুলো ধরতে পারবেন। তা আমরা যদি ধরেন এমআরপি আছে 100 টাকা, এটা হচ্ছে এখানে একটা আছে খুচরা, রিটেল। রিটেল রিটেল বিজনেস যারা করে তার জন্য ধরেন এখানে 20 টাকা প্রফিট রাখলো। ঠিক আছে? তাহলে 180 বিশ টাকা টাকা হবে। হ্যাঁ, ধরেন 20 টাকা প্রফিট যদি রাখে, তাহলে দাম হলো কি এই পর্যায়ে তার কস্ট প্রাইস হচ্ছে 180 টাকা। তাহলে এখানে ডিলার আছে বেচারা, এর জন্য ধরেন কিছু কমিশন রাখলো। ধরেন ওর জন্য 10টা ডিলার একটু কম লাভই করে, 170 টাকা। তাহলে ডিলারের প্রাইস কত? 170 টাকা। ম্যানুফ্যাকচারিং, যে ম্যানুফ্যাকচারিং করলো তার ধরেন একটা উৎপাদন খরচ আছে, তার 60 একটা টাকা। ধরেন এডিশন এডিশন ধরেন এখানে, হ্যাঁ, 60 টাকা দিলাম। হ্যাঁ, 110 টাকা হচ্ছে ধরেন ধরেন এটা হচ্ছে কস্ট, আর 60 টাকা হচ্ছে তার এডিশন। এটা হচ্ছে তার এডিশন। তাহলে এইভাবে কিন্তু ইয়ে করে ওরা হিসাব করে কিন্তু ম্যাক্সিমাম ওই রিটেল 60 টাকার প্রাইসটা ভিতরে অ্যাড তার করে। প্রফিট আছে স্যার। হ্যাঁ, 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 60 এটার টাকার মধ্যে ভিতরে। প্রফিট আছে। জি, জি, এটার ভিতরে তার প্রফিটটা আছে। তো এখন স্যার দেখেন, বা- বলেন, বলেন। কোশ্চেনটা হলো স্যার, ম্যানুফ্যাকচারার যখন ডিলারের কাছে বিক্রি করলো চালান দিয়ে হুম, 6 দিয়ে, কিন্তু হুম। ডিলার ডিলার আবার এর কাছ থেকে বিডিএস কেটে রাখলো 7.5% যেটা ডিল কাটে। না, ম্যানুফ্যাকচারিং হলে বিডিএস কাটতে পারবে না। একদম আইনে বিডিএস বিধিমালা স্পষ্ট বলা আছে, কাটতে পারবে না। ম্যানুফ্যাকচারিং হলে কাটতে পারবে। ডিলার ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং না, কিন্তু রিটেলার ম্যানুফ্যাকচারে ব্যাট কাটতে। পারবে। হুম। হ্যাঁ, রিটেলার অন্য ডিলার রিটেলার ডিলারের কাছে এই রিটেলাররা আসলে এই প্র্যাকটিসে যায় না, এটা আসলে অনেক কেয়া লাগে। রিটেলার তো ঠিকঠাক মতো ব্যাটের ওইভাবে এই করে না, প্র্যাকটিসই করে না, আবার কাটবে কি স্যার কোম্পানি টু আসলে। কোম্পানি। কোম্পানি টু কোম্পানি হলে বা যদি স্ট্যান্ডার্ড কেউ মেনটেন করে, ধরেন স্বপ্ন হয়েছে আবার রিটেল শপ, সে আবার কাটবে, তার আবার একটা সিস্টেম আছে, প্রসেস আছে। হ্যাঁ, সে আবার কাটবে। তো দেখেন এখন ভ্যাট অফিস কিন্তু ম্যানুফ্যাকচারিং স্টেজে 170 টাকার উপর কিন্তু ভ্যাট আদায় করে। 170 টাকার উপর 15% হলে। জি। স্যার এটা তো ভিডিএস এর ক্লাসে আলোচনা হবে আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও আলোচনা। তো এখন তাহলে ডিলার কিন্তু 170 টাকার উপর ভ্যাট দিবে, আর ও কিন্তু কয় টাকার উপর ভ্যাট দিবে? 180 টাকার উপর। যদি মানে সে ইয়ে করে আর কি, মানে ট্রেডিং করে, তাহলে 180 টাকার উপর দিবে। আর যদি ধরেন ইয়া না করে, আহ, যদি 15% প্র্যাকটিস করে, তাহলে তো তার এডিশনের উপর 20 টাকার উপর ভ্যাটটা আসবে। বুঝতে পারছেন?
আর রিটেল তো রিটেলের উপর যে ইয়া থাকে সেই অনুযায়ী করবে। ওকে, স্যার এখানে রিটেলে জব, আসলে আমাদের দেশে ভ্যাট আসে না। হুম। স্যার যাই কিছু হোক, রিটেলের কাস্টমার তো 15% ভ্যাট, মানে নির্দিষ্ট ভ্যাট যে কয় পার্সেন্ট থাকবে সেই কয় পার্সেন্টই করবে। 15% যদি থাকে একজন কনজম মানে যে ভোক্তা আর কি, সে তো হুম। 15% করবে, কিন্তু সবার কাছ থেকে তো 15% হারেই আহ, জমা হবে আর কি সরকারি কোষাগারে। না, ব্যাপারটা আসলে অনেকটা এরকম না। আমরা এটা একটু দেখে তাহলে বুঝতে পারবো। এই প্র্যাকটিসে তো কেউ আসে না। ভ্যাটের আসলে ভ্যাটটা ইজ চেইন। দেখেন, তাহলে ম্যানুফ্যাকচারিং আসলে ভ্যাট দিতে হবে কত অ্যাকচুয়াল, যদি সে মেনটেন করে, সেও যদি 15% আসে, তাহলে আসলে 1.5 টাকা দিতে হবে। আর যদি সে 15% মেনটেন না করে, তাহলে 27 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে মানে রিটেলার, মানে ডিলার, আসলে এটা আসলে ডিলার মূল্য। আর ডিলার আসলে কি করা উচিত, 15% প্র্যাকটিস করা উচিত। আবার রিটেলে আসলে সে যদি এটার উপর আহ, মানে এই যে বর্তমানে দেখছেন না যে স্বপ্ন, আগোরা, মিনা বাজার, তারা বলতেছে যে কোনো ভ্যাট নাই। এই প্রচারণা শুনেন নাই যে আমাদের এখন সেলসে কোনো ভ্যাট নেই? স্যার এই জি স্যার, দেখেন এখানে শুনেছি স্যার, ওরা এখন ভ্যাট নেয় না স্যার, ওটা কিন্তু করছে না। স্যার ওরা ভ্যাট তো আগে নেয় না স্যার ডবল জিনিসটা। ভ্যাট করতো স্যার, আগে তো হ্যাঁ, এমআরপির উপরে তো আগে নর্মালি ভ্যাট ভ্যাট আগে হইতো। করতো আগে করতো দুর্নীতি, এখন করে সুনীতি আর কি, বুঝছেন? হ্যাঁ। দুর্নীতিটা তো কিরকম? যাই হোক, আচ্ছা, এখন আপনার তো মানে চাইতে কিছু প্রশ্নের মধ্যে আছে। উত্তর আছে। দেখেন, এমআরপি বলা আছে যেখানে, ভুক্তাদিদের নিয়ম কি? এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এর ভিতরে ভ্যাট, ট্যাক্স, খাজনা, সার্ভিস চার্জ, 14 গোষ্ঠী সবকিছু আছে এটার ভিতরে। তাহলে আপনি 200 টাকার উপর 5 টাকা ভ্যাট নিতে পারেন? এটা কি না, দুর্নীতি? না, কেউ কথা বলছে না দেখে এটা কিছু হয় না। এই বলছি স্যার, সরকার বলছে, কেউ কোয়া- অনেক আন্দোলন করছে, এগুলা দিয়ে কাজ হয় না, কেউ কিন্তু শোনে না। এই সরকার এই যে মানে গেল কি আন্দোলন, জুলাইয়ের আন্দোলন পরবর্তীতে এটা মানে করা হয়েছে, এটাকে চেঞ্জ করা হয়েছে। এখন আরো চেঞ্জ কিছু করার চেঞ্জ পরে করা যায়। বিদ্যুতের যে ওই হুম, যে মিটার চার্জ না, এগুলো চেঞ্জ করলে ভালো হইতো। হ্যাঁ, ডিমান্ডটা এবার দেখেন এগুলো হবে আস্তে আস্তে। এখন দেখেন এবার আসে ডিমান্ড চার্জের আসলে অন্য কাহিনী আছে। হ্যাঁ, সরকার আসলে নিজের পকেট থেকে ভরতে চায় না, এবং উল্টো মানে যে চোরা লাইন দিয়ে চুরি করে অন্য জায়গায় নিয়ে যায়, এগুলো সবার গাড়ির উপর দিয়ে দেয় আর কি, বুঝছেন? ভাগ করে দিয়ে দেয়। মিটারটা তো ওটা আমার হচ্ছে নিজের ডিফারেন্ট কথা। কথা ওই সময় কিনে আনছি, তা এখন বছর আর দিতেছি তো কয়টা এগুলো মিটার। হলে এগুলা করতে হলে এই চোর চোরটা এগুলো থামাইতে হবে, যারা অবৈধ লাইন টাইন চালায় না, এগুলো আগে করতে হবে। আচ্ছা, আমরা ওইদিকে না যাই, হ্যাঁ। তো দেখেন, এইবার স্বপ্ন এখন কি করতেছে, স্বপ্ন এখন 3 টাকা ভ্যাট দিতেছে ইনক্লুসিভ। এখন ভ্যাটটা সে 200 টাকার উপরেই সে 15%-এ চলে চলে গেছে এখন তার প্র্যাকটিসটা। যার কারণে বলতেছে যে আমার কোনো ভ্যাট নেই, ভ্যাট আছে এটার ভিতরে। সে পার্চেসের সময় যে ভ্যাটটা দিয়ে আসতেছে, ধরেন এখন আগে এটার উপর 5% ভ্যাট ছিল, তাহলে 5% ভ্যাট দিলে তার কত দিতে হতো? 10 টাকা দিতে হতো না, কাস্টমারের কাছ থেকে আদায় করতে। এখন সে এটার ভিতরেই ইনক্লুড করছে, এটার ভিতরে ইনক্লুড করে নিছে 200 টাকার ভিতরে কত টাকা, মানে 15% সে এখন প্র্যাকটিস করার কারণে, ধরেন রিটেলের কাছ থেকে নিয়ে আসছিল, ডিলারের কাছ থেকে 180 টাকা নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এখানে কত টাকা ভ্যাট দিছে? 27 টাকা। এবার বিক্রি করতেছে কত? 200। তাহলে এর উপর ভ্যাট আসছে কত? 30 টাকা। তাহলে তাকে ভ্যাট পে করতে হচ্ছে কত টাকা? স্বপ্নকে এখন 3 টাকা ভ্যাট পে করতে হচ্ছে। এটার ভিতরে ইনক্লুসিভ আছে। এতে তার একটু সমস্যা হয়েছে কি, একটু প্রফিটটা কমে গেছে আর কি। আগে প্রফিট মার্জিন তার 200 টাকা তার নেট থাকতো, এখন 200 টাকার থেকে 3 টাকা ভ্যাট দিতে হবে। যেহেতু কম দিতে হবে, হ্যাঁ, এই জন্য সে 3 টাকার ভিতরে মাইনা নিচ্ছে আর কি, বুঝতে পারছেন? আসলে ব্যাট নাই জিনিসটা না, ব্যাট আছে। এটাকে 15%-এ তারা চেঞ্জ করছে। তো আরেকটা জিনিস অ্যাড করছে, তার থেকে একটা ব্যাগ কিনতে হবে সদাই কেনার পরে। হ্যাঁ, ওই যে এই 3 টাকা পোষায় নিচ্ছে, 3 টাকা তো তার এই যে খরচের ভিতরে চলে, 3 টাকা পোষায় নিচ্ছে, ব্যাগ ঠিকই আনি আছে। নাই, তা কেউ 10 টাকা, উন্নত 10 টাকা দাম আহ একটা ব্যাগ কিনে। এই যে 10 টাকা আদায় করে নিচ্ছে আপনার, 3 টাকা পোষায় নিচ্ছে। এখন অন্য অন্য দেশও আছে এই প্র্যাকটিসটা, ব্যাগ ট্যাগ দেয় না। আপনি যে কোটি টাকার বাজার করলো, মানে শুধু মানে হ্যাঁ, বিভিন্ন শপ টপ থেকে ব্যাগ কিনতে হবে আগে। আগে আপনি ব্যাগ হয়তো নিয়ে যাবেন, ভালো ব্যাগ কিনলে টাকা নেবেন আগে। যাই হোক, প্র্যাকটিসটা ভালো। এত পলিথিন এত কিছু, এগুলো আমি করি আর কি, সাজেস্ট মানে আমি, এটা আমার দ্বিমত নাই পার্সোনালি। ধরেন এখানে আবার ভেটেরারি অনেকে এভাবে ব্যাখ্যা দেয়, দেখবেন যে
অভিন্ন, মানে যে পণ্যকে আপনি মানে লজিক্যালি আলাদা করতে পারবেন না, এটাকে আপনি দুইটা দেখাতে পারেন না। তো এখন বেসিক প্যাকেজিং যেটা সেটা থাকবেই। আগের দিনে মানুষ বাজার করলে ব্যাগ ছাড়া গেলে বাজারে আনতে পারতো না। এই পলিথিন টলিথিন এগুলো কিছু ছিল, সবাই পাটের একটা ব্যাগ ব্যাগ বা কাপড়ের একটা ব্যাগ নিয়ে যেত, এটা ভালো ব্যক্তি ছিল। আর এই যে পলিথিন, পরিবেশ দূষণ করতেছে, এটা মাটির কনজাম মানে ক্ষয়, মানে যে উর্বরতা নষ্ট করতেছে, অনেক সমস্যা আছে। ঢাকা শহরে যে বৃষ্টি হলে ড্রেন ভরে যায়, এর অন্যতম কারণ হচ্ছে পলিথিন, ড্রেন গিয়ে আটকে ফেলে। তো এটা না, ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। তো এখন স্বপ্ন চাইতেছে 3 টাকাটা পুষা নিতে আর কি, বুঝতে পারছেন? ব্যাট আছে, ব্যাট ছাড়া না কিন্তু। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো না? এমআরপি কি, ব্যাটে এমআরপি, এটার উপর অন্যান্য প্রোডাক্টের উপর ব্যাটের এমআরপি থাকলেও এর উপর ব্যাট আদায় হয় না ম্যানুফ্যাকচারিং স্টেজে বা যে স্টেজে হোক। ওকে, কিন্তু দুইটা প্রোডাক্টের উপর এনবিআর এই মানে ব্যাটের এমআরপি এর উপর ব্যাটটা হয়, সেটা আমরা কি বললাম, সিগারেট আর হচ্ছে তামাক জাতীয় দ্রব্য। তো ওগুলোর উপর ধরেন এটা যদি 200 টাকা হয়, ধরেন 200 টাকা একটা সিগারেটের দাম, তাহলে এর মধ্যে 15 টাকা ভ্যাট আছে, তাহলে ভ্যাট ফ্যাক্টর দিয়ে এটা ক্যালকুলেশনটা করতে হবে। কিভাবে হবে, ভ্যাট কিভাবে বের করতে হবে বলেন, বলেন কি করব? ইনক্লুসিভ ভ্যাট আছে, ইনক্লুসিভ ভ্যাট বের করতে হবে। 200 × 15 ডিভাইডেড বাই 115। 15 ডিভাইড বাই 115, 26 টাকা 87 পয়সা। এর মধ্যে 8 পয়সা ভ্যাট আছে আর কি, 9 পয়সা। আমরা 2 ঘর করে দিই, 9 পয়সা ভ্যাট আছে। তাহলে এর উপর যদি আবার এটা আছে ভ্যাট, এর উপর ধরেন 60% এসডি আছে, তাহলে সেম ভাবে তাহলে কত টাকা এসডি এসছে এখানে, 75 টাকা। এটার উপর কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেশনটা হচ্ছে, ঠিক আছে, এমআরপি হলে। আর এটা যদি এসডি অন্য প্রোডাক্ট হতো, ক্যালকুলেশন, স্যার এসডি ক্যালকুলেশনটা স্যার ভ্যাট বাদ দেওয়ার পর যে ভ্যালু থাকবে ওইটার উপর হওয়ার কথা না? না, এই যে এই জন্য তো আমি এক্সট্রা দিলাম এক্সাম্পলটা। এটা হচ্ছে এমআরপির ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এটার উপর আসবে, হ্যাঁ। এটা কিন্তু এমআরপির উপর ক্যালকুলেশনটা হবে, এমআরপি এমআরপি থাকলে ভ্যাটটা এইভাবে, ভ্যাটের এসডি এইভাবে ক্যালকুলেশনটা হবে। আর যদি এমআরপি ছাড়া হয়, ব্যাক ক্যালকুলেশনের মতো না? উম, ধরেন এমআরপি 200 টাকা হলে তখন আসলে 200 টাকা না, এটা হচ্ছে কি, ধরেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এমআরপি ছাড়া যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে টাকায় বিক্রি করবে সে টাকার উপর ভ্যাটটা, ধরেন তার মূল্য হচ্ছে 150 টাকা, তাহলে এবার আগে ক্যালকুলেশন কি হবে, এসডি ক্যালকুলেশন হবে। ধরেন 10% এসডি আছে ইন্টু 10%। এবার হচ্ছে এটা ভ্যাট ক্যালকুলেশনটা হবে। কিভাবে ভ্যাট ক্যালকুলেশনটা হবে, আমরা জানি এই মূল্য প্লাস এসডি দুইটা একসাথে যোগ হবে, তার সাথে ইন্টু 15%, এইটা, ঠিক আছে। আর তখন উইদাউট এমআরপি হলে, এটা আবার এই এমআরপির সাথে মিক্স করেন না, সব কিছুর মধ্যে আবার এমআরপি আছে, হ্যাঁ। এই এমআরপি অ্যাপ্লিকেবল ফর হোয়াট, বিড়ি সিগারেট আর তামাক জাতীয় যে দ্রব্য আছে এগুলো। আর বাকিগুলোর ক্ষেত্রে এমআরপি থাকলেও এটা এমআরপি আসলে ভুক্ত অধিদপ্তরের জন্য ডিক্লেয়ার করা হবে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আদারওয়াইজ তো কে কোন প্রাইসে বিক্রি করে দিবে বুঝেন না, এই একটু লিমিট রাখা হয়েছে আর কি। না তো মার্কেট ওপেন চলে যাবে, একজনকে গলা কেটে দিবে। যেমন দেখেন না যে একই শাড়ি, ঠিক আছে, মানে ম্যাডাম বুঝে দাম চায়, এরকম আর কি, ঠিক আছে, 500 টাকা চায়, 5000 টাকা চায়। এটা একদম মানে প্রতারণা। আপনি হচ্ছে লাভ করবেন সেটা ঠিক আছে, এরকম করা উচিত না। শাড়ির দাম তো 10,000, ওটার উপর 9,000 হুম টাকা হুম শাড়ির দাম 10,000 টাকা, আপনার জন্য 9,000 টাকা। হুম, এই 2,000 টাকা। এইটাই সিস্টেম। তো আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন, হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তো তাহলে আপনারা মোটামুটি ফর্ম টর্ম কিভাবে পূরণ করতে হবে, বেসিক জিনিসপত্র এখানে আমরা আলোচনা করলাম। আশা করি এগুলো ক্লিয়ার বুঝতে পারছেন, তাই না? নাকি আর কোন কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কোশ্চেন নেই। আমরা তাহলে আজকে একটু ব্যাটারি রিটার্নটা দেখি, হ্যাঁ, তারপর নেক্সট ক্লাসে বিডিএসটা দেখবো। আজকে রিটার্নটা দেখি, একটু উল্টাপাল্টা পড়াচ্ছি, সমস্যা নাই তো, বোঝাটা হচ্ছে ফ্যাক্ট, হ্যাঁ। আচ্ছা,
এবার আসেন ভ্যাটের রিটার্ন। রিটার্ন সম্পর্কে তো জানেন, বিভিন্ন নামে বলে, ভ্যাট রিটার্ন, মূসক রিটার্ন, বিভিন্ন নাম দিলাম যেন আসলে বুঝতে পারেন আর কি। হ্যাঁ, একজন বলে মানতে দাখিলা, আগে দাখিলা পত্র বলতো, মূসক বলে, বিভিন্ন কিছু নামে বলে, জিনিস কিন্তু একই। আমরা যদি সাধারণ ভাষায় বুঝতে চাই তাহলে হচ্ছে কি, আমরা যে মাসে একটা কর মেয়াদে যে ব্যবসায়ী যে ক্রয় বিক্রয় হয়, যদি ইনপুট ট্যাক্স থাকে বা আউটপুট আমাদের যে বিক্রয় হয়, এগুলো একটা হিসাবপত্র ভ্যাট অফিসের কাছে সাবমিট করা, সেটাই হচ্ছে ভ্যাটের রিটার্ন। ভ্যাট অফিস বা ভ্যাট অথরিটি বা ভ্যাট অনলাইনে। তো এখন দাখিলপত্রে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে আইনে, কি কি সংজ্ঞাটা কি? কর নিরূপণ ও কর নির্ধারণের উদ্দেশ্যে কোনো কর মেয়াদে, কয়টা জিনিস বললো? কর নিরূপণের জন্য অথবা কর নির্ধারণের জন্য। এটা নিরূপণ হতে পারে, নির্ধারণ হতে পারে, অ্যাসেসমেন্ট হতে পারে, ডিটারমিনেশন হতে পারে, যেভাবে হোক না কেন, কোনো কর মেয়াদে, যে কোনো কর মেয়াদে করদাতা কর্তৃক পেশকৃত কোনো দাখিলপত্র, করদাতা যে দাখিলপত্র পেশ করে এনবিআর এর যে 9.1 ফরম্যাট আছে সেটা। তাহলে এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, এগুলা সংজ্ঞাতে পড়েছেন তাই না? কর কি ধারা 224 বলা আছে, তারপর হচ্ছে করদাতাকে 226 বলা আছে, কর নিরূপণ অ্যাসেসমেন্ট এটা বলা আছে ধারা 227, কর নির্ধারণ এটা বলা আছে 2028, কর মেয়াদ সেটাও আমরা এগুলো পড়েছি অলরেডি। তারপর এখানে এই শব্দগুলো যেহেতু ইউজ হচ্ছে আমি এখানে একটু রেফারেন্সটা টানবো। এবার হচ্ছে করদাতা কর্তৃক নিট কর নিরূপণ ও পরিশোধ। কিভাবে আপনি আপনার নিট কর নিরূপণ করবেন এবং কিভাবে পরিশোধ করবেন তার সিস্টেমটা কি, আপনি রিটার্নটা অর্থাৎ রিটার্নটা কিভাবে আপনি সাবমিট করবেন, এটা হিসাব প্রক্রিয়া। আচ্ছা, কি বলা হয়েছে যে ধারা 264-তে প্রদেয় নিট কর, মানে যেটা আপনাকে পে করতে হবে, প্রদেয় নিট কর যেটা আপনাকে মান্থ এন্ডে বিফোর দ্য সাবমিশন অফ রিটার্ন আপনাকে যেটা পে করতে হবে, সেটা প্রদেয় নিট করের মধ্যে ভ্যাট এবং এসডি দুইটি আছে, ভ্যাট এবং এসডি দুইটি আছে। কোন কর মেয়াদে ধারা 45 এর অধীনে নিরূপিত কর, ধারা 45-এ যেভাবে বলা আছে, যে পদ্ধতি বলা আছে, সেভাবে আপনার যে নিরূপিত কর হবে সেটা আপনাকে পরিশোধ করতে হবে, সেটাই নিট কর। ধারা 45-এ কি বলা আছে এবার আমরা দেখি। ধারা 45 এর শিরোনাম হচ্ছে সরবরাহের উপর প্রদেয় নিট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি। সরবরাহ বলছে, সরবরাহ দুইটা হয়, কি কি হয়? সরবরাহ প্রদান আর সরবরাহ গ্রহণ। সরবরাহ প্রদান, সরবরাহ গ্রহণ। সরবরাহ গ্রহণ মানে কি? পারচেস। সরবরাহ প্রদান মানে সেলস। তো কোন কর মেয়াদে করদাতা কর্তৃক প্রদেয় নিট করের পরিমাণ নিম্নবর্ণিত উপায় নিরূপণ করিতে হবে। মানে রিটার্নের যে প্লাস মাইনাসের মানে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হবে এটার ফর্মুলা এই দ্বারাই বলা আছে। কি বলছে? উক্ত কর মেয়াদে মানে কি? ধরেন নভেম্বর মাসের, এখন তো আজকে ডিসেম্বরের 3 তারিখ, তাহলে হচ্ছে নভেম্বর রিটার্ন ডিউ হয়ে আছে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত নভেম্বর রিটার্ন আমাদের সাবমিট করতে হবে। তাহলে উক্ত কর মেয়াদে, কোন কর মেয়াদ? নভেম্বর 2025 মনে করেন। আচ্ছা, প্রদেয় সকল উৎপাদ কর। উৎপাদ কর কি? আপনারা আছেন না ঘুমায় গেছে? আছি উৎপাদ স্যার। কর কি? বলেন উৎপাদ কর কি? ইনপুট উৎপাদ। ট্যাক্স। সেল ট্যাক্স, হ্যাঁ, উৎপাদ উৎপাদ কর এবং সম্পূর্ণ শুল্ক যোগ করিয়া, ঠিক আছে, উৎপাদ কর এবং সম্পূর্ণ শুল্ক এর সাথে সম্পূর্ণ শুল্ক অ্যাড করছে, যোগ করিয়ে উক্ত কর মেয়াদে যে সকল উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকারী উহা দফা ক এর অধীন নিরূপিত যোগফলটি বিয়োগ করিয়া। মানে ক নাম্বারে বলা হয়েছে যে সমস্ত ভ্যাট, মানে আপনার যে ভ্যাট আছে, আউটপুট ভ্যাট, সেলসের যে ভ্যাট এবং সেলসের পর যদি সম্পূর্ণ শুল্ক থাকে সেটা যোগ করিয়া সেখান থেকে আপনার যদি রেয়াত পাওয়ার উপযোগী হয় তাহলে সেটা বাদ দিতে হবে। এটা তো আমরা জানি তাই না, এটাই তো নিয়ম। তারপর কি বললো? উক্ত কর মেয়াদে উক্ত নিবন্ধিত ব্যক্তির সকল বৃদ্ধিকারী সমন্বয় যোগ করিয়া, এবার এর সাথে আপনার সমস্ত বৃদ্ধিকারী সমন্বয় যা আছে যোগ করে দিবেন। তারপর হচ্ছে উক্ত কর মেয়াদে উক্ত নিবন্ধিত ব্যক্তির সকল হ্রাসকারী সমন্বয় বিয়োগ করিয়া, ওই কর মেয়াদে মানে নভেম্বর 25-এ যদি আমাদের কোন হ্রাসকারী সমন্বয় থাকে তাহলে সেটা আমরা বিয়োগ করে দেবো। এটা হচ্ছে কি আমাদের রিসিভেবল, একটা রিসিভেবল একটা পেয়েবল, এভাবে যোগ বিয়োগ করলাম। তাইলে যা মানে ফলাফল যা দাঁড়াবে সেটি হচ্ছে আমার প্রদেয় নিট কর, এটি আমাকে পরিশোধ করতে হবে। এবার ধরেন প্রদেয় নিট পর পরিশোধ এর সময় আমি উল্টা মানে কোনো ট্যাক্স আসলো না, উল্টা নেগেটিভ হয়ে গেল, মানে কি
আমি উল্টা গভর্নমেন্টের কাছে পাই, তাহলে এটা কি হবে? ক্যারি ফরওয়ার্ড হবে, পরের মাসে এটা ওপেনিং হিসাবে আসবে। তাহলে পরের মাসে আমার এটার সাথে কি হবে? ওটা থেকে মাইনাস হবে, প্রথমে আমার ওপেনিংটা নিয়ে আসতাম। ওকে, আচ্ছা। এবার দফা 2 কি বলছে? উপ ধারা 1 উল্লেখিত পদ্ধতিতে নিরূপিত নিট কর উক্ত কর মেয়াদে দাখিলপত্র পেশ করিবার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে। মানে হচ্ছে আমি এখন নভেম্বর মাসে সবকিছু ঠিকঠাক মানে হিসাব করলাম, হিসাব করার পরে যদি আমার নিট কর আসে, তাহলে আমাকে ওই রিটার্ন সাবমিশনের আগে আগে নির্ধারিত পদ্ধতিতে আমাকে পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করতে হবে? আমাদের নির্ধারিত পদ্ধতি কি? ট্রেজারি চালান করতে হবে। ট্রেজারি চালান করতে হবে কি? আমি যে কমিশনারেটে আছি সেই কমিশনারেটের বরাবর যে কোড আছে, ব্যাটের একটা কোড আছে, এসডির একটা কোড আছে, সারচার্জের কোড আছে, অন্য অন্য মানে তারপর কি এক্সাইজ ডিউটির একটা কোড আছে। যে কোডে এনবিআর বলছে আপনাকে ট্রেজারি করতে, সেই কোড বরাবর আপনাকে ট্রেজারিটা করতে হবে, উল্টাপাল্টা করলে হবে না। করে দেন আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে। অনেক সময় ট্রেজারি অনেকের উল্টাপাল্টা হয়ে যায় না? ধরেন একজনের মানে আপনার কোম্পানি নামে কাটতে গিয়ে আরেক কোম্পানির নামে পড়ে গেছে, এরকম হতে পারে না? এইরকম ক্ষেত্রে কিন্তু সংশোধন করা যায়। হ্যাঁ, ঠিক আছে, এরকম ক্ষেত্রে কিন্তু সংশোধন করা যায় ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে আবেদন করে, বা ভুল হয়েছে কোনো মাসের, বা আপনি অন্য আরেকটা আপনার যে ব্যাক অফিস বা যে সার্কেল এখানে না দিয়ে অন্য আরেক সার্কেল দিয়ে দিচ্ছেন, এগুলো ঠিকঠাক করা যায়। যেগুলো দৌড়াদৌড়ি করতে হয় ঠিকঠাক করা যায়। ওকে, তারপর হচ্ছে এবার এখানে অনেকগুলো ধারার মানে সংজ্ঞার সাথে সম্পর্কিত উপকরণ উপকরণ কর, এগুলো আমরা পড়ছিলাম আগে। উৎপাদন কর, উৎপাদ কর, আউটপুট ট্যাক্স। তারপর হচ্ছে গিয়ে বৃদ্ধিকারী সমন্বয়, ব্যক্তি সম্পর্ক শুল্ক হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী মানে উপকরণ করে। তো এগুলো আমি একটা রেফারেন্স দিলাম আর কি, যে এইসব জায়গায় আপনি এটার উপরে আমরা যা আলোচনা করলাম যে পয়েন্ট গুলো আছে এখানে পাবেন। এবার আসেন কর পরিশোধ পদ্ধতি। বললো না যে নির্ধারিত পদ্ধতিতে এটাকে পেমেন্ট করতে হবে। তাহলে কি পদ্ধতি? নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নির্দিষ্ট কর মেয়াদে নিট কর নিরূপণ পূর্বক নির্ধারিত হিসাব কোড, ওই যে আমি যে কোডের কথা বললাম, সরকারি কোষাগারে পরিশোধ করতে হবে। এখন হচ্ছে সব অনলাইনে আইবাস মানে চালানের মাধ্যমে, বা ই চালানটা শুধু স্পেসিফিক সোনালী ব্যাংকের। চালানটা হচ্ছে গভর্নমেন্টের যে আইবাস প্লাস প্লাস মানে ফাইন্যান্স মিনিস্ট্রির একটা সিস্টেম, ওখানে আপনি ডাইরেক্ট পেমেন্টটা করতে পারেন। চালানি এখন মানে করবেন, এটাই হচ্ছে মানে মানে লেটেস্ট। এবং এখানে একদম আপনার কোন সার্কেলে করবেন, একদম সার্কেল বরাবর আপনি, বা রেঞ্জ অফিস থেকে রেঞ্জ অফিস, বা আপনি যে অফিস বরাবর করতে চান একদম ডাইরেক্ট ওই অফিসের আপনি সিলেকশনে পাবেন। তারপর অনলাইনে কর পরিশোধের ক্ষেত্রে কর পরিশোধের পরামর্শক কম্পিউটার সিস্টেম হইতে প্রদত্ত প্রাপ্তি স্বীকারী কর পরিশোধের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। ওই যে একটা আমাদেরকে ট্রেজারি চালান দেয় না অনলাইন থেকে অটোমেটিক, ওইটাই। এবং হচ্ছে আপনি নিজেও যাচাই করতে পারবেন অনলাইনে চালানটা এটা ভ্যালিড কিনা। আগে চালান খুব জালিয়াতি হতো, হ্যাঁ, খুব চালান জালিয়াতি হতো। এখন আর চালান জালিয়াতির দিন শেষ, সবকিছু অনলাইনে ভেরিফাই হয়েছে। অনলাইনে কর পরিশোধে ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে কর জমা প্রদানের ক্ষেত্রে দাখিলপত্রের সাথে কর জমা প্রদানের প্রামাণিক দালিল দাখিল করিতে হবে। অর্থাৎ আগে ছিল কি যে আপনি ম্যানুয়ালি হাতে লিখে সোনালী ব্যাংকে নিয়ে গেলে ওরা একটা সিল মেরে একটা নাম্বার দিয়ে দিত, ট্রানজাকশন নাম্বার দিয়ে আপনাকে দিয়ে দিত। তো ওই ক্ষেত্রে আপনাকে অরিজিনাল কপি দেখে এটাকে অ্যাটাচমেন্ট করে নিয়ে আসতে হতো, বা রিটার্নের সাথে দিতে হতো। তো এখন আর আসলে এই 3 নাম্বারটা কার্যকরী না। এখন একদম 100% ভ্যাট ট্যাক্সের সব পেমেন্ট কি চালান বা চালানে করতে হবে, কোনো ম্যানুয়াল বা অন্য কোনো ভাবে উপায়ের কোনো সিস্টেম নাই। আগে তো আমরা ট্যাক্সের ফাইলে কি করতাম, যে ডিসিটি বরাবর একটা চেক কাটাই দিত। ধরেন আমি মাসে নভেম্বরের 30 তারিখ রিটার্ন দিছি, তারপর এখানে আমি একটা অ্যাকাউন্ট পেয়েবল চেক দিয়ে দিচ্ছি। তো ওই চেক ডিসিটি ধরেন মেলা শেষ হলো ওইগুলা খুলবে, তারপর ওই মানে চেকটা মানে কালেক্ট করে তারপর সে হ্যান্ড ক্যাশ করবে। কারণ কার পকেটে যে যায় মানে কখন হিসাব হয়, নানাবিধ আদায়ের মধ্যে প্রবলেম ছিল। হ্যাঁ, তা এখন আর ধরেন আপনার হ্যান্ড ক্যাশ হওয়ার জন্য আরো ধরেন 1 মাস 15 দিন সময় পেয়ে গেলেন, আপনার পকেটে টাকা থাকলো। কিন্তু এখন আর সে সুযোগ নেই। আপনার রিটার্নের সাথে 173 দ্বারা আপনি কিন্তু ডাইরেক্ট অনলাইনে পরিশোধ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তারপর হচ্ছে ধারা 68, আমরা যে ভ্যাটের রিটার্নটা দাখিল করি, এটা এই 68 এর আন্ডারে আমরা রিটার্নটা দাখিল করি। ঠিক আছে, 68 এর আন্ডারে। তো দাখিলপত্র পেশ প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে ভোট করতে নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক কর মেয়াদের জন্য
মেয়াদ সমাপ্তির অনধিক 15 দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে। এটা আমরা জানি যে 15 দিনের মধ্যে দিতে হয়। যদি সরকারি ছুটি থাকে তাহলে ছুটির পরের দিন যেদিন অফিস খোলা হবে সেদিন আমাদের দিতে হবে, অথবা যদি কোনো কারণে এনবিআর সময় বাড়ায় তাহলে মানে লাস্ট ডেট যেটাকে ডিফাইন করবে সেদিন আমাদের রিটার্নটা দাখিল করতে হবে। এই যেখানে বলা হয়েছে এই যে এটা কোভিড এর সময় এটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এই অংশটুকু, হ্যাঁ, এটা আসলে আইনের মধ্যে ছিল না অ্যামেন্ড করা, তো এটা আবার মানে অ্যামেন্ডমেন্ট করেন দেন সময় বাড়ানো হয়েছে। কারণ কোভিড এর সময় সবাই রিটার্ন ডিউ টাইমে দিতে পারে না, অনেকে ডিউ হয়ে গেছিল, জরিমানা হচ্ছিল, মানুষ ঘুরতে বের হতে পারে না, কি রিটার্ন দিবে, তখন এই ক আর খ এটা সন্নিবেশ করা হয়েছে। তারপর হচ্ছে কি এখানে আবার আগে আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিছে, মূসক দাখিলপত্র সম্পর্ক পরিষদের তথ্যাদি অন্তর্ভুক্ত করিয়া উহা দাখিলপত্রে পেশ করিতে হবে। তাও শুধু আপনি ভ্যাটের কথা বললে তো হবে না, তো এখানে আবার কি করতে হবে, সম্পূর্ণ শুল্কেরটাও ঠিকঠাক মতো উল্লেখ থাকতে হবে। আচ্ছা, এবার বিধিতে আসি। বিধিতে দাখিলপত্র পেশের কথা যেটা বলা হয়েছে যে কে দাখিলপত্র নাম্বার কি, নিবন্ধিত ব্যক্তির জন্য 9.1 আর তালিকাভুক্তির জন্য 9.2, বা যারা টার্নওভার ভ্যাট দেয় বা টার্নওভার ট্যাক্স দেয়, টার্নওভার কর, তাদের জন্য 9.2-তে 3 মাস অন্তর অন্তর তারা মোটর রিটার্ন সাবমিট করবে। আর হচ্ছে যারা ভ্যাটের নিবন্ধিত তারা প্রতি মাসে 15 তারিখের মধ্যে সাধারণত সে রিটার্ন সাবমিট করবে। কোথায় কোথায় দেওয়া যাবে এখানে বলা আছে, কমিশনারেটে দেওয়া যায়, তো চেষ্টা করবেন সব অনলাইনে দিতে, হ্যাঁ, হার্ড কপি টার্ড কপি না দিয়ে অনলাইনে দিতে, কারণ হার্ড কপিতে কিন্তু সবকিছু আগে যারা হার্ড কপি দিয়েছেন অনেকেরই তথ্য ঠিক নেই, হার্ড কপিতে যেমন তেমন করে লিখে দেয়, না আছে ক্যালকুলেশনে ঠিকঠাক, না আছে এইচএস কোডের বালাই, তো এগুলো হচ্ছে কি অনলাইনে অটোমেশন করা যায় না, সো ওটাকে একটু কষ্ট হলেও, বা যাদের অনলাইন এখনো করা নেই অনলাইন করে নেবেন, সবকিছু অনলাইনে আপডেট করে নেবেন। তারপর এখানে বলা আছে মূসক পরামর্শক, মূসক এজেন্ট তারাও করতে পারবে। এজেন্টটা দেওয়া হয়েছিল বিদেশিদের জন্য, হ্যাঁ, এজেন্ট পরীক্ষা একবার হয়েছিল এনবিআর এ, তো তখন মনে হয় 8-10 জন কয়জন পাস করছিল, সহজ এজেন্ট পরীক্ষা খুব সহজ হয়েছিল। তো যাই হোক, তো কিন্তু এজেন্ট ওইভাবে আসলে হয় নাই, ওইভাবে বিদেশিরা বাংলাদেশে ভ্যাট দিবে বলে ঝাঁপায়া পড়ে নাই, হ্যাঁ। তারপর হচ্ছে মূসক পরামর্শক, তো আছেই বেচারারা যারা নিছেন ভ্যাট অফিসে, মনে করে যে আরে মূসক পরামর্শক দেখিবে তারাই বড় পরামর্শক, হ্যাঁ, পরামর্শ দিয়ে পাস করে দিচ্ছে। ওকে, তো এখনো ট্যাক্সের আইটিপির যে একটা আছে, যে পরিমাণ পদমর্যাদা, যে পরিমাণ মানে ধরেন গ্রহণযোগ্যতা ট্যাক্স অফিসে, মূসক পরামর্শের কিন্তু ভ্যাট অফিসে এই পরিমাণ গ্রহণযোগ্যতা এবং কার্যকারিতা এখনো মানে প্র্যাকটিসটা করে ওঠা নেই। যাই হোক, দলবদ্ধভাবে আস্তে আস্তে কাজ করলে এটা হয়ে উঠবে, হয়ে উঠবে, আস্তে আস্তে হয়ে উঠবে। আচ্ছা, তারপর হচ্ছে কমিশনের নিকট দাখিল পেশ করার লক্ষ্যে, এটা বললো কিভাবে দিতে পারবেন, কমিশনটা দেওয়া যাবে, মেলায় দেওয়া যাবে, এগুলো তো প্র্যাকটিস নাই, প্র্যাকটিস আছে অনলাইন আর হচ্ছে সার্কেল অফিসে, সার্কেল বিভাগীয় কর্মকর্তা বরাবর, বিভাগীয় কর্মকর্তা বরাবর তো দেয় না, সার্কেল অফিসে এটাকে বা রেঞ্জ অফিসে জমা দেয়। তারপর এবার আসেন দাখিলপত্রের বিভিন্ন অংশ, এগুলো তো দেখছেন না, এগুলো আমরা বিস্তারিত আরো দেখবো। তো রাখলাম আর কি, এখানে কোনটা কোন সেকশনে, ও দাখিলপত্র রিটার্ন করবো আমরা মেন রিটার্ন 64 এর আন্ডারে, হ্যাঁ, লেট হলে 65, অ্যামেন্ডমেন্ট হলে 66, হোল বা এডিশনাল বা অল্টারনেটিভ এডিশন। তো এটা হচ্ছে রেগুলার এ নাম্বারটা, মেইন বা অরিজিনাল রিটার্ন। রেগুলার আপনি যেটা ডিউ টাইমে দেন এটা হচ্ছে 64 এর আন্ডারে। যদি কোনো লেট হয় তাহলে আপনাকে কি করতে হবে, আগে মানে কর্মেয়াদ শেষ হওয়ার 7 দিন আগে আপনাকে আবেদন করতে হবে কমিশনের ফর্ম। যদি কমিশনার অ্যাপ্রুভ করে তাহলে আপনাকে যে সময় দিবে তখন আপনি এটা লেট রিটার্ন সাবমিট করতে পারবেন। তখন হচ্ছে কি জরিমানা মানে হবে না আর কি, কিন্তু সুদ দিতে হবে। ঠিক আছে, ধরেন আপনার অনেক সময় এরকম হয়, এরকম আইনে রাখা হয়েছে, আমি অনেক কোম্পানি আমি দেখেছি এরকম, যে ধরেন তার ফান্ড ক্রাইসিস, সেল করছে 2 মাস বা ক্রেডিটের ব্যবসা করে, কিন্তু ভ্যাটের যে ধরেন এত টাকা ভ্যাট, ধরেন 50 লাখ 60 লাখ বা 1 কোটি টাকা ভ্যাট আসছে, কিন্তু এই যে টাকাটা ভ্যাটটা ডিউ টাইমে দিবে এই পরিমাণ ফান্ড তার নাই। তো এই ক্ষেত্রে তারা কি করে, ফান্ডের যোগান দেওয়া পর্যন্ত একটু সময় নেয় এবং সুদ সহ পরবর্তীতে দিয়ে দেয়, এরকম অনেক সময় হতে পারে। তো এটা আগে অনেক করা গেছে, কি করতে হয়েছে, মানে অনলাইন যখন ছিল না ভ্যাট অফিস ম্যানেজ করে হার্ড কপি অ্যাকাউন্ট সাবমিট করে দিয়ে দেওয়া গেছে, ধরেন আর আরো কয়েকদিন পরে চালান দিয়ে দিল, ট্রেজারি দিয়ে দিল। কিন্তু এখন অনলাইন সিস্টেমে তো এরকম করা যায় না, মানে 15 তারিখ গেলে অটোমেটিক এটা কি হয়ে যাবে, মানে ওভার ডিউ হয়ে যাবে।
ফাইনাইট হয়ে যাবে এটাতে। অ্যামেন্ডমেন্ট রিটার্ন, যদি কারণে রিটার্ন অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে সেকশন 66 এর আন্ডারে অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর একটা হচ্ছে ফুল বা এডিশন বা অল্টারনেটিভ রিটার্ন, কোনো কারণে ত্রুটি হলে বা বিভিন্ন কোনো ইস্যুর কারণে যদি কমিশনার বা বিভাগীয় কর্মকর্তা আপনাকে বলেন যে এটার একটা অতিরিক্ত বা এডিশনাল একটা রিটার্ন সাবমিট করেন, বা এটার অল্টারনেটিভ আরেকটা রিটার্ন সাবমিট করেন, বা একটা ফুল কমপ্লিট রিটার্ন সাবমিট করেন, তাহলে সেক্ষেত্রে 67 এর আন্ডারে রিটার্নটা সাবমিট করতে হবে। ট্যাক্সে মনে হয় এবার মানে রিটার্ন একটা যে ইয়ে করার সুযোগ দিছে না, অনলাইনে অ্যাড করে দিচ্ছে মনে হয়, অনেকে দেখছি লেখালেখি করছে। তারপর হচ্ছে এগুলো রিটার্নে আমরা আলোচনা করবো আবার। এটা হচ্ছে ইনপুট পার্ট। 1 থেকে 9 পর্যন্ত নোটের মধ্যে যেগুলো আছে। তো কোনো কোম্পানি একসাথে 9টা প্র্যাকটিস করতে পারে না, এরকম কোম্পানি নাই। হ্যাঁ, তো এই যে আছে যে 2 3 4টা ইউজ করে, ধরেন জিরো রেটেড যে আছে ডাইরেক্ট এক্সপোর্ট করে, ডিম হচ্ছে যে এক্সপোর্টারকে সাহায্য করে, বা ডিম মানে ডাইরেক্ট এক্সপোর্ট যিনি করে তাকে দেয়। এক্সামটেড তো এক্সামটেড তো, যে রেগুলার যে কারো এক্সামটেড থাকতে পারে। এক্সামটেড কথাটা লোকালি চলে। আমরা একটা কথা বলেছিলাম যে ধরেন আপনি একটা প্রোডাক্ট লোকালে বিক্রি করেন, সেটা হচ্ছে এক্সামটেড। এবার এই এক্সামটেড প্রোডাক্ট যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে কি হবে? আমাদের এই যে আমরা যে এক্সাম্পল লিখেছিলাম হ্যান্ড স্যানিটাইজার, হ্যাঁ, এটা যদি ধরেন এক্সপোর্ট করেন তাহলে কি ঘটনা ঘটবে? স্যার তাহলে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে তো স্যার ভ্যাট এন্ড শুল্ক এক্সেমটেড না? এক্সামটেড না, জিরো এক্সামটেড বললে বিপদ হবে। এটাই এখানে আসছে দেখানোর জন্য। তো এই হ্যান্ড স্যানিটাইজার যদি আমরা 5টা বিক্রি করছিলাম না এখানে, হ্যাঁ, এই হ্যান্ড স্যানিটাইজার যদি 5টা আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট, তাহলে আবার কিন্তু এই 7 টাকা 50 পয়সা আমাকে কিন্তু ফেরত দিতে হবে না, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে যদি হয় যে একটি প্রোডাক্টের মানে এক্সামটেড এবং হচ্ছে যদি এক্সপোর্ট হয় জিরো রেটেড হয়, তাহলে জিরো রেট মানে কার্যকর হইবে। হ্যাঁ, জিরো রেট কার্যকর, ব্যাপারটা বুঝতে পারছেন? ছোট্ট কিন্তু ক্রিটিক্যাল, বাট মানে প্র্যাকটিসে আরেকবার লাগবে। একটু ব্যাপার হচ্ছে ধরেন হ্যান্ড স্যানিটাইজার যে কোম্পানি উৎপাদন করছে সে যদি লোকাল বাংলাদেশের মার্কেটে বিক্রি করে তাহলে কি হবে? এক্সামটেড হবে। এবং সে ওই যে ভ্যাট যে রেয়াতের অ্যালকোহলের যে রেয়াত নিচ্ছে সে পরিমাণ ভ্যাটটাকে কি করতে হবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফেরত দিতে হবে। এইবার হ্যাঁ রাইট, এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ফেরত দিতে হবে। এইবার এই হ্যান্ড স্যানিটাইজার যদি এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি এক্সপোর্ট করে তাহলে কি ঘটনা দাঁড়াবে? কোন রেট হবে? কারণ লোকালে তো তার এক্সামটেড, কিন্তু যখন এক্সপোর্ট করবে তখন কি হবে? তখন আইন বলছে যে এটা এক্সামটেড না হয়ে এটা জিরো রেট হবে। এক্সামটেড প্রোডাক্ট যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে এটা এক্সামটেড না হয়ে এটা রেট কি হবে? জিরো 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 হবে। রেট হবে। জিরো হওয়ার কারণে কিন্তু আপনি তখন ওই ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন, আপনাকে এটাকে ফেরত দিতে হবে না। ক্লিয়ার? জি। এটা কিন্তু মনে রাখবেন। এরকম ছোটখাটো প্রশ্ন কিন্তু ওই যে মূসক পরামর্শক পরীক্ষায় কিন্তু মারা দিতে পারে টুস করে, মানে স্যার বুঝছেন? এক্সেমটেড প্রোডাক্ট আমি যখন সেল করব তখন স্যার ইনপুট আউটপুট অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারবো না, তখন শুধুমাত্র স্যার ওই যে লোকালে লোকালে হ্যাঁ, যখন ইনপুট যে ভ্যাটটা ছিল আমার স্যার ওইটা আমাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখিয়ে দিয়ে দিতে হবে। জি জি, এটা ইনক্রিজিং এস্টিমেট করে দিতে হবে। প্রথম কারণ কি কথা। এক্সামটেড প্রোডাক্টে তো রেয়াত নেওয়া যায় না। জি স্যার। স্যার প্রথম কথা হচ্ছে যখন আমরা এটা ইম্পোর্ট করলাম র মেটেরিয়ালস, তখন ইম্পোর্ট করার পরে যে ট্যাক্সটা ভ্যাটটা দিছি ওইটা পরবর্তীতে মানে এই রেয়াত নিয়ে নিব আর কি। রেয়াত নিয়ে নেওয়ার পর পরবর্তীতে আবার যখন এটা প্রোডাকশন হবে বা ই হবে তখন এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে ওই প্রোডাকশন না, সেলসের মধ্যে সেলসের মধ্যে ওই এই যেটা রেয়াত নিছি ওটা আবার আবার ফেরত দিয়ে দেবো আর কি। যতটুকু ওই প্রোডাক্ট উৎপাদনে যতটুকু র মেটেরিয়াল ব্যবহৃত হয়েছে ততটুকু ফেরত দিবেন। এই ঘটনা কন্টিনিউয়াসলি করতে থাকবে। হ্যাঁ, মাস শেষে যখন একটা হিসাব করে দিয়ে দিবেন। যখন এক্সপোর্ট হবে তখন আর এটা এটা দিতে হবে না। না, দিতে হবে না, কারণ কি তখন তো জিরো রেট, রেট তো চেঞ্জ হয়ে গেছে, জি স্যার। জিরো রেট বলবৎ হইবে। হ্যাঁ, আচ্ছা। ওকে স্যার। তারপর স্ট্যান্ডার্ড রেট আছে। স্ট্যান্ডার্ড রেট তো জানেনই, ঘোষার যেটা 15% 28 গুডস বেজ অন এমআরপি, যেগুলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমআরপি কিন্তু ওই যে বিড়ি সিগারেট জর্দা গুল ওগুলোই, অন্য কিছু না, এখানে এটা ফিক্স করা। তারপর হচ্ছে কি কোশ্চেন স্যার বেজ অন স্পেসিফিক ভ্যাট। স্পেসিফিক ভ্যাট হচ্ছে কি যেগুলো হচ্ছে যে
মেট্রিক টন পার মেট্রিক রড টড যেগুলো আছে না এমএস প্রোডাক্ট দিয়ে উৎপাদিত যেগুলো বা তুলা স্পেসিফিক ভ্যাট যেগুলো সেগুলো 6 দিতে হবে। তারপর হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট 15% এবং স্পেসিফিক ভ্যাট এক্সামটেড বা জিরোর বাইরে যেগুলো আছে না 5%, 10%, 7% এগুলো আপনার এখানে দিতে হবে। এবার যারা রিটেলার আছে, রিটেলার বা হোলসেল বা ট্রেডার বা এই যে ম্যানুফ্যাকচারার কমার্শিয়াল ইম্পোর্টার তাদের জন্য একটা আলাদা করে অপশন করা হয়েছে এটার ভিতরে। ওকে, 8 নাম্বার ভিতরে, তো তারা এটা এন্ট্রি দেবে। তারপর 9 নাম্বার হচ্ছে টোটাল ভ্যাট ট্যাক্সের মানে ভ্যাট এবং এসডি ক্যালকুলেশন। একটা হচ্ছে ফেস ভ্যালু অফ ভ্যাট, তারপর কত টাকা এসডি, তারপর কত টাকা ভ্যাট। ঠিক আছে, এগুলো হচ্ছে 9 এর এ, 9 এর বি, 9 এর সি, এই তিনটাতে টোটাল সামটা ক্যালকুলেশন। এবার আসেন আমরা দাখিলের পার্ট 4-এ যাই। 4 এর মধ্যে শুধু ভ্যালু আর ভ্যাটটা আসে। এই যেগুলো আমার হচ্ছে মার্ক করা আছে 14 থেকে 18, এগুলো হচ্ছে রেয়াত নেওয়া যায়, বাকি হলো রেয়াত নেওয়া যাবে না। আমরা আসবো ডিটেলে। তারপর হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে অনলি শুধু ভ্যাটটা আপনি নিতে পারেন, এখানে কিন্তু এসডি নাই, এসডি কিন্তু আলাদা করে আছে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অনলি ফর ভ্যাট, এই যে ব্র্যাকেটে লেখা আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ভ্যাট। যদি এসডি হয় তাহলে এসডি কিন্তু এখানে আসবে না, এসডির জন্য নিচে আলাদা ক্যালকুলেশন আছে, এখানে শুধু ভ্যাট গুলো আসবে। সেম ভাবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ভ্যাট, শুধু ভ্যাটের ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলে সেগুলো শুধু আসবে। আর এখানে একটা আছে অতিরিক্ত এটি অ্যাডভান্টেজ, যদি আগাম কর আমাদের আমদানি পর্যায়ে আমরা দিয়ে আসি তাহলে এখানে আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। স্যার এসডি ক্ষেত্রেও কি ইনক্রিজিং আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কেন আচ্ছা। মাথায় ধরে নাই? আচ্ছা তাহলে একটু ধরাই দিই মাথায়। হয়ে গেল 6.3। হ্যাঁ ধরেন এইখানে আপনি এটাতে এসডি ছিল, এর দাম কত ছিল একক মূল্য, সিমেন্টের দাম ছিল ধরেন, আমি সহজভাবে করি আর কি, 7,000 এই দামে ছিল। তো এবার বিক্রি করার পরে আপনি এটা চালান কেটে ফেললেন, চালান কেটে ফেলে সব ঠিকঠাক করে ফেললেন, পার্টির এখানে চালান চলে গেল। তারপর কমার্শিয়াল থেকে বললো যে না এটা তো হচ্ছে এই হবে না, এটা তো ভুল হয়েছে, এটা তার কাছে আমি বিক্রি করছি 8,000 টাকায়, মানে 8,000, 7,000 টাকা নেই, 8,000 টাকায়। তাহলে এবার কি করবেন? তাহলে কি করতে হবে এই কেসে? চালান কাটা যাবে না, আরেকটা শুধু ভ্যালু বাড়বে, কি করতে হবে ওকে? ইনক্রিজিং কি? অ্যাডজাস্টমেন্ট। না, আমাকে ডেবিট নোট কাটতে হবে চালানের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, এটার ডেবিট নোট। যদি ভ্যালু বাড়ে, স্টক বাড়ক বা ভ্যালু বাড়ক, যদি ইনক্রিজ হয় 6.3 মানে ভ্যালু অর কোয়ান্টিটি ইফ ইনক্রিজেস, তাহলে আমাদেরকে ডেবিট নোট কাটতে হবে। আর যদি 6.3 কোনো ভ্যালু ডিক্রিজ হয়, স্টক ফেরত হয় বা স্টক কমে বা ভ্যালু কমে, তাহলে আমাকে ডিক্রিজিং অ্যাডজাস্ট মানে ক্রেডিট নোট ইস্যু করতে হবে। তো ক্রেডিট নোট আমরা শুধু আলোচনার জন্য, বোঝার জন্য, শুধু 6.3 এর জন্য আমরা বলি ক্রেডিট নোট, আর পারচেজের ক্ষেত্রে বলি ফেরতের জন্য ডেবিট নোট। ইটস ওকে, বাট অনেক ক্ষেত্রে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে যখন আপনি সেলটাকে ইনক্রিজ করবেন, সেলের ভ্যালু ইনক্রিজ করবেন অথবা সেম চালান ঠিক রেখে আপনি অল্টারনেট মানে আপনি কোয়ান্টিটি বাড়াবেন বা ভ্যালু বাড়াবেন, তখন আপনাকে সেলস এর কি করতে হবে? ডেবিট নোট ইস্যু করতে হবে। ডেবিট নোট যদি ইস্যু করেন তাহলে কি করবে? এখানে 7-এর জায়গায় 8 হয়েছে, আপনি তো ওই চালান দিয়ে ফেলছেন, এই চালানে একটা রেফারেন্স আছে, চালান মডিফাই করা যায় না, চালান মডিফাই করা যায় না, এটা নিয়ম নাই। চালান মডিফাই করা যাবে না, চালানে ওভাররাইট করা যাবে না, চালান দিয়ে ফেলছেন, তাহলে এটাকে আপনাকে একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য ডেবিট নোট ইস্যু করতে হবে। ডেবিট নোট ইস্যু করতে হবে, এই যে ডেবিট ডেবিট নোট। ক্রেডিট নোটটা একটু আরেকবার একটু স্যার রিপিট করবেন, মানে এটা একটু বোঝার দরকার। আচ্ছা গুড। আচ্ছা, সেলস যদি আমি ফেরত নিই তাহলে কি হবে? ক্রেডিট নোট। সেলস ডেবিট হয়ে যাবে। না, অ্যাকাউন্টস যান না, বাট ফর্মটা আর কি, সেটা তো ঠিক আছে। তাহলে আমার কাছে 6.7 মানে কি ক্রেডিট নোট, আমাকে ক্রেডিট নোট কাটতে হবে। এই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? স্টক
স্টক কি হইতে পারে, স্টক আমার মাইনাস হবে, কমবে অথবা স্পেলিংটা ঠিক করতে হবে। উফ, আচ্ছা ঘুম পাচ্ছে বুঝছেন, অনেক রাত হয়েছে না। আর আমাদের ঘুম পাচ্ছে, আপনার তো পাওয়ার কথা আর আগে। আজকে সারাদিন ব্যাট অফিসে কাটাইছি বুঝছেন, সকাল 9টা থেকে। আমার আমাদের অনেক আচ্ছা দাবি ছিল, কিন্তু দাবি তো মানা হচ্ছে না। সেদিনও তো ওই যে শফিক স্যারে বললাম যে ক্লাসের টাইমটা কমাই দেওয়ার জন্য, ক্লাস সংখ্যা বাড়ানোর জন্য। পরে দেখি কি করা যায়, এটা আলোচনা করে। আচ্ছা, বুঝছেন এক্ষেত্রে তো? কি হবে, স্টকও নেগেটিভ হতে হবে বা ভ্যালুও কি হবে, নেগেটিভ হবে, মানে কমবে। তাহলে কি তাহলে কিন্তু আমি কি করতে পারবো, ক্রেডিট নোট ইস্যু করতে পারবো। ধরেন আপনি মাল নিয়ে গেলেন, একজন এসে পুরো মাল ফেরত দিয়ে দিল, তাহলে কি হবে, আপনাকে একটা ক্রেডিট নোট কাটতে হবে। নিয়ম অনুযায়ী ওই লোকের একটা ডেবিট নোট দেওয়া দরকার, ও ডেবিট নোট দিল কি দিল না, ও দিতেও পারে নাও দিতে পারে, ঠিক আছে। যদি ইনফর্মাল হয় দিবে না, ধরেন তার গেটের থেকে আপনাকে ফেরত দিয়ে দিল। এই রিটেল বিজনেস এরকম হয়, ধরেন একটা দোকানের নামে চালান কেটে নিয়ে গেল, গিয়ে দেখলো ওই দোকান আজকে শাটারই খোলে নেই, তাহলে সে কি করে, মাল নিয়ে ঘুরবে, ওই লোকের ফোন মানে জন্য বসে তো থাকবে না। সে তখন কি করতে হবে, মালটা পুরো ফেরত এনে ক্রেডিট নোট ইস্যু করে দেবে, ফুল চালান একটা ক্রেডিট নোট ইস্যু করে দেবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার নিজের ক্রেডিট নোট নিজে ইস্যু করে নেবেন। এবার আপনি একটা স্ট্যান্ডার্ড কোম্পানিতে পাঠালেন, যার হচ্ছে প্রসেস আছে, সে মালটা রিসিভ করলো, রিসিভ করার পরে কোয়ালিটি খারাপ হলো, খারাপ হওয়ার পর আপনাকে সে মালটা আবার ডেবিট নোট ইস্যু, কারণ সে তার রেজিস্টারে লিখে ফেলছে, তার রেজিস্টারে 6.1 লিখে ফেলছে, রিটার্নে এটাকে উল্লেখ করে ফেলছে। এই অবস্থায় যদি সে ফেরত দিতে চায়, তাহলে ওই পারে আপনার কাস্টমার কি করবে, আপনাকে একটা ডেবিট নোট ইস্যু করবে। তো আপনি সেই ডেবিট নোটের এগেইনস্টে আপনাকে একটা ক্রেডিট নোট ইস্যু করতে হবে। তো ও করো মানে এখন আপনার কাস্টমার ডেবিট নোট ইস্যু করুক চাই না করুক, আপনাকে অলওয়েজ ক্রেডিট নোট ইস্যু করতে হবে, আপনার এটাকে অ্যাডজাস্ট করার জন্য, আপনার স্টক ভ্যালু সবকিছু মানে ঠিকঠাক রাখার জন্য। তবে মাইন্ড ইট, ক্রেডিটের হচ্ছে কি ওই যে ব্যাট অফিস কিন্তু এটা কি নষ্ট মনে দেখে, ঠিক আছে। আপনাদের অডিটর যারা আছেন, একটা আপনাদের নষ্ট মন আছে না, যে আগে একটু সন্দেহের চোখে দেখতে হবে, এটা কিন্তু সন্দেহের চোখে দেখে, ঠিক আছে। কারণ এতে কি হয়, আপনার পেবলকে কমায় দেওয়া যায়। এখানে ধরেন ব্যাট আসছে 15 টাকা, তা আপনি যদি ফেরত নিয়ে আসেন, তাহলে 15 টাকা কি হবে, আবার মাইনাস হয়ে যাবে। মানে কে টু টির ইম্প্যাক্ট কোথায় আসবে, 6.2 তে যাবে, কিন্তু 6.2 তে ইম্প্যাক্ট করবে। আপনি 6.3 তে বিক্রি করলেন, মাইনাস হলো, আবার 6.7 দিয়ে আবার ক্রেডিট নোট ইস্যু করলেন, তাহলে কি হয়ে যাবে, স্টক আবার প্লাস হয়ে যাবে। আপনি সেল করছিলেন, পেবল খাওয়া হলো নাও কম 15 টাকা, করতেছে। আপনি সেভ পেবল করলে মানে সেল করে পেবল হলো 15 টাকা, আবার ক্রেডিট নোট করলে 15 টাকা আবার কি করতে হবে, কি অ্যাডজাস্ট হলো? হয়ে যাবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এ সো বললো না, এটা রিসিভেবল হলো। হ্যাঁ, পেবল আর রিসিভেবল হয়ে যাবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এবার আসেন, এবার সেলস রিফান্ড, সেলস যদি রিফান্ড না হয়ে এটা যদি হয় যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি পজিটিভ, মানে এই ক্ষেত্রে বাড়বে সবকিছু, বাড়বে। এক্ষেত্রে সবকিছু প্লাস হবে, স্টকও বাড়তে পারে, এনিথিং, মানে এখানে দুইটাই বাড়বে, যে এরকম না যে কোনো একটা বাড়তে পারে, হয় স্টক বা দুইটাই বাড়তে পারে অথবা একটা বাড়তে পারে। জিনিসটা কিন্তু খেয়াল করেন, হয় স্টক বাড়লো, স্টক বাড়লে তো ভ্যালু এমনি বেড়ে যাবে, অথবা স্টক ঠিক আছে ভ্যালুটা বাড়লো, অথবা দুইটাই, মানে একটা বাড়লে স্টক বাড়লে ভ্যালু এমনি বেড়ে যাবে, অথবা স্টক ঠিক আছে শুধু ভ্যালুটা বাড়তে পারে বা কমতে পারে এই ঘটনায়। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্রেডিট নোট, ক্রেডিট নোট এবার আমাকে কি করতে হবে, ডেবিট মশক 6.8 ইস্যু করতে, ক্লিয়ার ব্যাপারটা। ওকে স্যার। এক্ষেত্রে আমার কন্ডিশন হচ্ছে কি স্টক বাড়তে হবে, তো এটার অল্প অল্টারনেট পারচেস হবে। কি হবে, স্টক আপনার কি হবে, মাইনাস হবে, ভ্যালু কমবে, স্টক বাড়বে, উল্টাটা। এক্ষেত্রে কি করে, আমার স্টককে আমি যখন ফেরত দিব, স্টক কমে যায় না, ভ্যালু কমে যায় না, রেয়াত নিলে কিন্তু কমে যাবে। রেয়াত যদি থাকে, আপনি যদি যখন ডেবিট নোট করবেন, তখন কিন্তু রেয়াতও
কমে যাবে। ওকে, এক্ষেত্রে কোনো এনবিআর এর অসুবিধা নেই, এটাকে নষ্ট চোখে থাকবে না। তখন আপনি এই যে এই জায়গায় নষ্ট চোখে থাকবে, এই যে 6.7 মার্ক করে দেয় না, বোঝা গেল? এবার সেলসেরও কিন্তু ডেবিট নোট ক্রেডিট নোট দুইটাই হতে পারে। এবার ধরেন আহ, আপনি একটা ডেবিট নোট দিলেন, তাহলে তাকে তো এটাকে ক্রেডিট নোট করতে হবে, কারণ ইয়ার ঠিক রেখে ক্রেডিট নোটটা করতে। তো যে যেটা দিবে তার উল্টা টাকা তার জন্য হবে। ধরেন পার্টি ডেবিট নোট দিল, তাহলে আপনার জন্য কি হবে? ক্রেডিট নোট। এবার আপনি ডেবিট নোট দিলে পার্টির জন্য কি হবে? ক্রেডিট নোট। ক্লিয়ার? ডেবিট নোট কোথায় ছিলাম আমরা, সেটা বলে গেছি। হয় এখানে ক্রেডিট নোট, এই দেখেন দাখিলপত্রের ক্রেডিট নোট ইস্যুর কারণে কি হয়? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, কমে যায় লাইবিলিটিটা, কমে যায় লাইবিলিটি, কমে যায় লাইবিলিটি, কমানো যাবে না। ওকে, সো শুধু ব্যাট এগুলা, ওগুলা এসডি। ও আচ্ছা, গেছিলাম তো এসডি বুঝাইতে, কোথায় চলে গেছে। তো এবার এটার সাথে ধরেন আপনি যখন ডেবিট নোট ইস্যু করলেন, এটার সাথে যখন এসডি ছিল, স্টক বাড়লে কমলে, ভ্যালু বাড়লে কমলে, এসডি থাকলে এটার ইম্প্যাক্ট হবে না? এসডির ভ্যালু তো চেঞ্জ হয়ে যাবে, রাইট? ধরেন এটা হলে তো আপনার কি হলো, এসডির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না, ব্যাটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না এক্ষেত্রে? এসডি বাড়ছে, তো আগে তো ছিল কম, এখানে বেড়ে গেছে এসডি, ব্যাট বেড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্টটা আছে। তো ব্যাটের ইম্প্যাক্ট তো হইলো, তাহলে এসডির ইম্প্যাক্ট এসডির ইম্প্যাক্টে আসতে হবে অটোমেটিক। তারপর হলো শুধু ব্যাট এটা, তারপর স্যাম্পল এখানে আছে, স্যাম্পল এই যে দেখেন, এই দেখেন এখানে এসডি হিসাব আছে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর সাপ্লিমেন্টারি ডিউটি যে 38, আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অফ সাপ্লিমেন্টারি ডিউটি যদি ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়, সেটা ডেবিট নোট অথবা ক্রেডিট নোট যে ইভেন্টেই আসুক না কেন, এখানে ডাইরেক্টলি এখানে এসে জমা হবে, ঠিক আছে? 38 এবং 39। ওকে, আর এটার পেয়েবল হচ্ছে 36, 37, 37। তারপর হচ্ছে ফাইনালি পেমেন্টটা হলো আপনার 51। নোট নাম্বার 50 হচ্ছে গিয়ে নেট ব্যাট, আর হচ্ছে 51 হচ্ছে নেট এসডি। এবং সেম ভাবে ব্যাটের যেমন ওপেনিং ক্লোজিং আছে, এসডি এর এরকম ওপেনিং ক্লোজিং আছে, স্যার 50 টাকাটাই আমাদের মানে পে চালানায় করতে হবে, করতে হবে। ট্রেজারি করতে হবে। হ্যাঁ, যদি পজিটিভ ফিগার থাকে, নেগেটিভ থাকলে তো আপনি পান, তাহলে হবে না, তাহলে লাগবে। অনেক সময় নেগেটিভ থাকলেও ব্যাট অফিসটা মানানো যায় না ভাই, মানে না, বলে যে দিতেই হবে আপনাকে 50% ট্রেজারি দিতে হবে, আর নয় আমরা চলবো কেমনে? আপনি অ্যাডজাস্ট করে বসে থাকবেন, স্টক আছে, কাজ হবে না, ঠিক আছে? তখন আসলে দিতে হয়। নেগেটিভ থাকলে অনেক সময় ব্যাট অফিসের সম্পর্ক সবকিছু ঠিকঠাক থাকার জন্য না দিয়ে পারা যায় না। অনেক কিছুই বাস্তবে আইন আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো চলে না, আইন প্র্যাকটিক্যালি কিছুই চলে না, শুধুমাত্র ফর্ম। ওকে, তো এটা হচ্ছে আমাদের বুঝ- রিটার্নের ফর্ম। আইন হচ্ছে গরিবের জন্য। হ্যাঁ, গরিবের জন্য, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ট্রেজারি কোড দেখেন, ভ্যাটের জন্য কোড হচ্ছে 58, 59 হচ্ছে এসডির জন্য, এক্সাস ডিউটির জন্য এটা। আগে সুদ, ফাইন, পেনাল্টি এগুলোর জন্য ভ্যাটের আলাদা কোড ছিল, এখন একটা করে ফেলছে, ঠিক আছে? ভ্যাটেরটা ভ্যাটের, এসডিটা এসডি। এক্সাইজ মানে আপনার ফাইন পেনাল্টি যদি ভ্যাটের হয়, তাহলে 58 মানে যা পেয়েবল আছে এটাতে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এসডিটা 59 দিন। এক্সাইজ ডিউটিটা 60 আছে। ডেভেলপমেন্ট সার্চার্জ, আইসিটি, এগুলো অন্য অন্য কিছু আইন দ্বারা আইন আছে যেগুলো ভ্যাটের আইনের সাথে রিলেটেড। কেন রিলেটেড? ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো যদি 100 টাকা বিক্রি করে, বা যারা বিড়ি সিগারেট আছে, ধরেন ওর উপর 1 টাকা হেলথ সার্চার্জ আছে বা এনভায়রনমেন্ট সার্চার্জ আছে। তো যেহেতু এটা সেলস এর সাথে রিলেটেড, এটার হিসাব এনবিআর এর কাছে আদায় হলে সবচেয়ে ভালো হয়, এই জন্য এনবিআর কে আদায়ের দায়িত্ব দিয়ে দিচ্ছে। দেখেন শুধু ভ্যাট না, এখানে অন্য অন্য মানে ডিউটি গুলা বা অন্য অন্য যে কর আছে এগুলো কিন্তু আদায় করতেছে, চার্জ গুলো আদায় করতেছে, এই যে এখানে আছে। হ্যাঁ, এখানে ডাইরেক্ট তখন এন্ট্রি করতে হয়। কত বাজে? 2:30 বেজে গেছে ভাই, 10:35। Sorry. ওকে, সো এটা হচ্ছে রিটার্ন সাবমিট করার পরে এটা একটা অ্যাকনলেজমেন্ট আসে, এটা হচ্ছে আপনার, এটা অনেক সময় 3 দিন 4 দিন পরে, 1 সপ্তাহ পরে আসে, হচ্ছে এই হচ্ছে আপনার, এটা পেয়ে গেলে বুঝবেন যে রিটার্ন সাবমিট হয়ে গেছে। আচ্ছা, এটা অঙ্ক আছে, স্লাইডটা দিয়ে দিব, আমরা একটু অনলাইনে দেখি না?
অনেকক্ষণ ক্লাস নেওয়া মুশকিল হয়ে যায়। ওকে, কিন্তু পড়া তো অনেক। আচ্ছা, আপনারা সবাই সাইন আপ করে রাখছেন তো না? সবাই যার যারটা সাইন আপ করে রাখেন, হ্যাঁ? সবারটা ব্যাট অনলাইন ঢুকে সাইন আপ করে রাখেন। রাত হলে ব্যাট অনলাইনটা কেমন স্লো হয়ে যায়, এমন স্লো হয়ে যায় 12টার দিকে চলেই না। আমার মনে হয় ওরা সার্ভার টার্ভার বন্ধ করে দিয়ে চলে যায়, কিছু একটা করে যেন নাতে স্লো থাকে। আচ্ছা, একটু অনলাইন দেখে ছেড়ে দিব আজকে, হ্যাঁ? তাহলে নেক্সট ক্লাসে বিডিএস, তারপর এগুলো আবার রিটার্ন এন্ট্রি করে দেখতে হবে। আমাদের আরো অনেক পড়া আছে রিটার্নে। রিটার্ন তো মেইন, রিটার্নটা আলোচনা করলে আরো ব্যাক মানে অন্যান্য ফর্মের এগুলো চলে আসবে। স্যার আমাদের টোটাল ক্লাস কয়টা হবে? আমি তো জানি 10টা হবে। 10টা হবে দেখো। আর আজকে কততম ক্লাস ছিল, মানে 7টা। 7টা শেষ, আর 3টা ক্লাস হয়ে যাবে, ইনশাল্লাহ কভার হয়ে যাবে, হ্যাঁ? আর ক্লাসে যদি আমরা বিডিএস আলোচনা করি, একটা ক্লাস লাগবে বিডিএস এর, বিডিএস কিন্তু হট টপিক। তারপর বিডিএস টা যদি আলোচনা হয়ে যায়, তাহলে 6.6 বাকি আর 2 দিনে আমরা, হ্যাঁ, বিডিএস 6.6, তারপর এটা যদি হয়ে যায় তাহলে আমরা রিটার্নটা 2 দিনে ভালোভাবে দেখবো। তারপর কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে আমরা স্যার আর একটা আলোচনা ক্লাস করে ফেলবো। দেওয়া উচিত, কারণ হচ্ছে আপনি তো স্যার আমাদের একটা ক্লাস নেন নাই, মানে এটা তো অন্য স্যার নিছিল। তো যে স্যার ক্লাসটা নিছে ওইটার সাথে উম, আসলে ওটা আমাদের ওইরকম ইফেক্টিভ হয় না, কারণ সে তো তার মতো করে একদিন পড়াইছে উম, বিষয়টা। তো যাই হোক, দেখি হোয়াট উই ক্যান ডু। আচ্ছা, ব্যাট অনলাইনে ঢোকা যাচ্ছে না, কি করি বলেন তো? দেখি নেটটা চেঞ্জ করি, ব্যাট স্যার তো অনলাইন। আরেকদিন করাবেন এটা, স্যার আরেকদিন দেখাই দিয়েন। আচ্ছা, এটা তো দেখাইতে হবে, এটা তো অনেক কাজ আছে এখানে। 4.3 দেখাইতে হবে, রিটার্ন রেজিস্ট্রেশন দেখাইছিলাম আপনাদেরকে, রেজিস্ট্রেশন প্রসেস। জি স্যার। হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রসেস দেখাইছি, তাহলে 4.3টা দেখানো বাকি আছে অনলাইনে। আর হচ্ছে 9.1, এই 2টা জিনিস বাকি আছে। আচ্ছা, একটু নেটটা চেঞ্জ করে দেখি, 1 মিনিট যদি হয় তাহলে হলো, নাহলে তো না। এটা নিয়ে আমি রাতে নেট মানে ব্যাট অনলাইনে একটু খুব স্লো পাই গেছে রাতে, মানে ট্রাফিক কম থাকা উচিত না অনলাইনে, তো লোক তো রাতে কাজ করে না। সবাই শুধু ইউটিউব দেখে স্যার। ইউটিউব তো ওই আসছে, আসছে। ওকে, আচ্ছা, আমার এখানে হাজার হাজার রিটার্ন আছে। আমরা একটা রিটার্ন একটু স্যাম্পল দেখি। হম, একটা যে দেখবো, এটাই দেখি। ও, তো এই যেমন ড্রপ বক্সে থাকবে, হ্যাঁ? তা আপনি কনসালটেন্ট হিসেবে অনেকগুলো অ্যাড করে, যার মানে অথরাইজেশন অ্যাড করে রাখবেন, আপনার এখানে ড্রপ ডাউনে লোড হবে। আপনি যখন যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী ফিল্টার হয়ে আসবে, সেই অনুযায়ী আপনি তখন কাজ করবেন। হ্যাঁ, তো কোনো কোম্পানি যদি এরকম আপনার ড্রপ বক্সে না আসে, অথরাইজেশন ঠিক করলে চলে আসবে। তাহলে দেখেন অনেকগুলো ডিউ হয়ে আছে, ফাইলিং 28টা, 28 মাস ধরে সে রিটার্ন দেয় না, রিটার্ন দেয় না, পরে আছে। তার মানে জরিমানা হচ্ছে, এখন তো 1,000 টাকা, আগে প্রথম ছিল 10,000, পরে গুলো 5,000, এখন 1,000। তারপর লোকজন যদি দেয়, এই যে আমরা একটা রিটার্ন ঢুকি, এটা হচ্ছে লাস্ট মান্থ, এই যে 1 তারিখ ডিউ হয়ে আছে, ফ্রম পিরিয়ড টু পিরিয়ড। এটা কারেন্ট মান্থে মানে রানিং রিটার্ন, এটা 15 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। আর এই যে ওনার ডিউ হয়ে আছে, এখন উনি যদি চায় যে না এই মাসে রিটার্ন সাবমিট করবো, পারবে না। অনলাইনে বলবো যে তুমি আগের গুলো পূরণ করে আসো, মানে আপনার পিছনের সবগুলো মানে ধারাবাহিক ভাবে পূরণ করে আসতে হবে। মাঝখান থেকে আপনি একটা রিটার্ন অনলাইনে করতে পারবেন না, পিছনের গুলো কমপ্লিট করে আসলে দেন আপনি করতে দেবেন। আচ্ছা, যদিও আসলে এই রকম একটা ডিটেল এবং এত বড় একটা ডিটেল রিটার্ন এর পক্ষে আমি না, এটা বরাবরই হচ্ছে মানে পেইনফুল ট্যাক্স পেয়ারের জন্য এন্ট্রি করা। যারা ছোটখাটো বা মাঝারি সাইজের ব্যবসা আসে, তারা হয়তো বা একটা দুইটা এইচএস কোড নিয়ে ডিল করে বা বা ব্যবসা বাণিজ্য করে, তাদের জন্য হয়তো এগুলো এন্ট্রি করা যায়।
কিন্তু যারা অনেক প্রোডাক্ট নিয়ে বা অনেক কমোডিটি আইটেম নিয়ে কাজ করে তাদের জন্য এত বৃহৎ বড় পরিসরে ডিটেল এন্ট্রি দিয়ে এই 9.1 সাবমিট করা বড়ই কঠিন। তো আগের আইনের এই যেটা ছিল 91 এর আইনের যেটা 19 ওখানে খুবই সামারি ছিল, আপনার টোটাল ভ্যাটেবল ভ্যালু ভ্যাট এখন এক পাতা রিটার্নের মধ্যে অ্যাড করে দিলে হয়ে যেত, আর কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হতো। তো জিনিসটা আরো কনসাস হলে আমার মনে হয় অনেক ভালো হতো, এরকম সাব ফর্মে এত ডিটেল না এন্ট্রি করে। তাহলে একটা রিটার্নে যদি 5 মিনিটস এন্ট্রি করা যেত ট্যাক্স পেয়ারের জন্য খুব ভালো হতো। এত ডিটেল ইয়ে নিয়ে আসলে এন্ট্রি করে এটা দিয়ে এনবিআর কি উপকার হলো এটা আসলে আহ, মানে এখনো কেউ নির্ধারণ করতে পারে না, নির্ণয় করতে পারে না এত ডাটা নিয়ে কি হলো। কারণ এখন দেখা গেল যে এত ডাটা এন্ট্রি করতে গিয়ে অনেকে আবার ডাটা এন্ট্রি ভুল হয়। এখন ভুলটাই কারোর জন্য আবার অডিটের কারণ হয়ে দাঁড়ায়, যে আপনি ভুল করছেন, আপনি ইচ্ছা করে এরকম করছেন, তখন অনেকের আবার অডিটের সম্মুখীন হতে হয়। প্যাট অনলাইনে রিসেন্টলি অনেক কিছু মাসে আহ, আহ, বিশেষ করে এই বছরের শুরু থেকে বা গত বছরের শেষের দিকে অনেকগুলো প্রবলেমের কারণে অনেকে ট্যাক্সের এরকম ব্যাট অফিস থেকে অডিট মামলা সম্মুখীন হয়েছে। তো কিরকম কিরকম ঘটনা ঘটেছে, ধরেন এইখানে আমি একটা এন্ট্রি করি, ধরেন একটা কি দিলাম, একটা নাম দিলাম, একটা প্রোডাক্ট দিলাম, তারপর 15% ধরেন ব্যাট আছে 100 টাকা, এখানে ধরেন 100 টাকা দিচ্ছেন, তার ভ্যাট আসছে 15 টাকা, তাই না? এই হিসাব তো ঠিকই আছে, এবং সেই অনুযায়ী এখানে 100 টাকা বসছে, এখানে 15 টাকা বসছে, তাই তো? দিস ইজ দ্য কারেক্ট সিস্টেম, এভাবে আসা উচিত ছিল, এটা এক্সপেক্টেড। কিন্তু কিছু কিছু রিটার্ন দেখা গেছে 100 টাকা এখানে আসছে, কিন্তু এখানে 15 টাকা আর আসে না। এখানে 15 টাকা যেহেতু আসে নাই, পে বলও ক্রিয়েট হয়। তো এটা তো আসলে কেউ এখানে হাতে কন্ট্রোল করা যায় না, এখানে কিন্তু টাইপ করা যায় না, সাবফর্মে লিখলেই অটোমেটিক এখানে আসে। আবার দেখা গেল ওই রিটার্ন অ্যানালাইসিস করে সাবফর্মে কিন্তু ভ্যাটের অ্যামাউন্ট ঠিকঠাকই আছে। তো যার কারণে আপনি অনলাইনকে ট্রাস্ট করতে পারেন না। আপনার যখন রিটার্ন সাবমিট করার পরে এই রিটার্নটা যখন হার্ড কপি জেনারেট হবে, অবশ্যই চেক করে নেবেন যে আপনি যা পূরণ করেছিলেন সেটা ঠিকঠাক মতো আসছে কিনা, সেটা ঠিকঠাক মতো মানে ফিল আপ হয়েছে কিনা, বা রিটার্নটা আবার খুলে দেখে নেবেন। যদি আপনার কাছে এরকম অ্যানোমালিস মনে হয় তাহলে সাথে সাথে ভ্যাট অফিসকে চিঠি দিয়ে জানাবেন, অথবা ধরেন পেবল ক্রিয়েট না হলে পুরো এটাকে অ্যামেন্ডমেন্ট করে ভ্যাট অফিসের সহযোগিতা নিয়ে এটাকে আবার ঠিক করে নেবেন। তো আদারওয়াইজ পরবর্তীতে যদি এটা ইস্যুটা অ্যারাইজ হয় তাহলে আপনার মামলার সম্মুখীন হতে হবে, জরিমানা, সুদ, অনেক ঝামেলা আসবে। তো যাই হোক, দিস ইজ দ্য রিটার্ন। আমরা পার্ট 1 এর মধ্যে বিন আমরা লগ ইন থেকে অটোমেটিক পেয়ে গেছি, বিন নাম্বার, ট্যাক্স পেয়ারের নাম, অ্যাড্রেস, তার টাইপ অফ ওনারশিপ, ইকোনমিক অ্যাক্টিভিটি। আমরা যেই ট্যাক্স পিরিয়ড সিলেক্ট করেছিলাম সেই ট্যাক্স পিরিয়ড আসছে। টাইপ অফ, এই যে দেখেন আমরা যেগুলো বলছিলাম যে মেন রিটার্ন 6400, লেট রিটার্ন আছে, অ্যামেন্ডমেন্ট রিটার্ন, তারপর হচ্ছে কোল বা অল্টারনেট বা এডিশনাল যে রিটার্ন, আমরা এখানে ডিফল্ট 6400 দিব। এটা এখনো ওইভাবে আহ, ইয়া না থাকলেও রিটার্নটা অনেক কনসাস হয়ে যায়, হ্যাঁ, ছোট হয়ে যায়। দেখেন এটা হলো রিটার্নটা ছোট হয়ে যায়, এত কিছু লাগে না, দেখেন ছোট হয়ে গেছে। তো তাহলে কি 1.5% সাপ্লাই ভ্যাট দিবে, অথবা 7.5% ভ্যাট দিবে, ঠিক আছে? এই যে দেখেন কিছু কিছু এটা নির্ধারণ করার কথা ছিল, এটা পরবর্তীতে দেখুন নির্ধারণ করা হয় না 1.5। এখন দেখেন এটা রিটার্নটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে ডাইরেক্ট, এত কিছু নাই, সাফরন টাফরন নাই, এটা একটু কনসাস করছে। হ্যাঁ, ওকে, এটা একটা ছোট রিটার্ন হয়ে গেছে আর কি। এটা প্র্যাকটিসে কাউকে দেখি না আমি, এটা প্র্যাকটিসে কাউকে দেখি না। এটা অনলাইনে দিলেও আসলে কোনো আইন দ্বারা এরকম ছোট বড় পরিসরে রিটার্ন কে মানে কোনো ফরম্যাটে নেওয়া হয় না, ঠিক আছে? এটা আসলে আপনি যদি দেন তাহলে আবার database যদি না মানে কারো প্র্যাকটিসে না থাকে তার আবার বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এটা যখন প্র্যাকটিসে আসবে আমরা দিব। ওই যে এক পাতা রিটার্ন ছিল না ট্যাক্সের, এরকম আর কি। এক পাতা রিটার্ন কিন্তু এখন আর নাই, অনলাইন সিস্টেমে আছে। আগে এক পাতা রিটার্ন দেওয়া যেত না, মানে অ্যাসেট লাইবিলিটির যে IT10B ছিল ওটা ছাড়াই দেওয়া যেত রিটার্ন, এক পাতা রিটার্ন, সংক্ষিপ্ত রিটার্ন, ট্যাক্স ইনকাম ট্যাক্স। ওকে, সো আপনার যদি এই মাসে কোনো অ্যাক্টিভিটি থাকে তাহলে ইয়েস, আর যদি জিরো রিটার্ন দেন নো, মানে জিরো রিটার্ন, যেটা আমরা জিরো রিটার্ন নামে চিনি, ঠিক আছে? তো তারপর সাবমিশনের স্বয়ংক্রিয় ভাবে যায়, 2 মাসে আমরা সাবমিট করব। এবার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো, ভিডিওসটা পড়ে এসে দেন রিটার্ন অনলাইনে প্র্যাকটিস করবো আর কি, হ্যাঁ? যে কোনটা লাইনে কিভাবে বসবো,
কোনটা আমরা কিভাবে খুঁজে পাবো, কোথায় এন্ট্রি দিলে মানে ঠিকঠাক মতো মানে কোথায় আসা উচিত। এই পার্টটা তাদের জন্য যারা হচ্ছে 91 আইনে ভ্যাটের নিবন্ধন ছিল এবং তাদের কারেন্ট রেজিস্টারে ভ্যালু ছিল, তাদের জন্য এই পার্টটা, ঠিক আছে। আর যারা ধরেন নতুন রেজিস্ট্রেশন নিচ্ছে তার জন্য এই পার্টটা অ্যাপ্লিকেবল না, অথবা 91 আইনে কারেন্ট রেজিস্টারে কোনো ভ্যালু ছিল না, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না। ব্যাটারি রিফান্ড মডিউল, রিফান্ড রিফান্ড মডিউলে রিফান্ড করতে দিবেন। I have declared verified account ইনফরমেশন, এই যে এখন ইনফরমেশন দিতে পারেন। যাই হোক, এখন ব্যাট অনলাইন রিফান্ড মডিউল আবার চালু হয়েছে। রিফান্ড মডিউলের জন্য অনেকগুলো কন্ডিশন দিচ্ছেন গিয়া। সরকার করতে টাকা নেওয়া বহুত কঠিন। ওকে, সো আজকে আমরা মনে হয় শেষ করি না? শেষ করি। আর কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন আছে that we can discuss before closing? কোশ্চেন অনেক স্যার। স্যার রিটার্ন সাবমিশনটা একটু ভালো করে পরবর্তীতে 9.1 স্টেপ বাই স্টেপ দুইটা পরবর্তীতে ক্লাস রাখছি আমরা। আর যেহেতু 3টা ক্লাস আছে, আমরা একটা ক্লাসে নেক্সট ক্লাসে ভিডিও আলোচনা করব। তাহলে আমাদের মোটামুটি দেখেন ধারাবাহিকতা যে ফর্ম গুলো আছে সবগুলো ফর্মেট মোটামুটি আমরা দেখে ফেলছি, যেগুলো হচ্ছে রেগুলার প্র্যাকটিস হয়। এবার হচ্ছে আমাদের 6.6টা আমরা এখানে আলোচনা আনি নাই। 6.6টা আমরা ভিডিওসটা পড়েই এটা আলোচনা আনবো। তাহলে আমাদের মোটামুটি সবগুলো ফর্মস এর যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলোর আমাদের আলোচনা ডান। এবার এটা যে আলোচনা ডান হলে আমাদের কি দরকার? এবার হচ্ছে আমাদের রিটার্ন সাবমিশনটা দরকার। রিটার্নটা কিভাবে সাবমিট করবো এবং রিটার্নের বিস্তারিত, ঠিক আছে। রিটার্নের জন্য আমরা স্যার 2টা ক্লাস করবো ইনশাল্লাহ। রিটার্ন আরেকটা জিনিস আমি বলে গেলে মনে করবেন, সেটা হলো হোয়াট ইজ দিস, সরি কি বলে, 4.3, ঠিক আছে। 4.3 এই যে 4.3, এইটা আমরা কিভাবে টিক্লেয়ার করবো অনলাইনে, এটা একটা দেখাই দেবো স্যাম্পল। তাহলে মোটামুটি অনলাইনে 2টা জিনিস এখন করা যায়, 3টা। একটা হচ্ছে রেজিস্ট্রেশন 4.3 আর রিটার্ন 4.3 ক্লাস। তো 4.3টা একদিন একটা স্যাম্পল করে দেখাই দিব, তাহলে মোটামুটি সবকিছু কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, বলেন কোনো কোশ্চেন থাকলে। প্রশ্ন একটাই স্যার, যখন প্র্যাকটিস করতে যাব ক্লাস শেষ হওয়ার পর বিরক্ত করবো। ওকে, নো ইস্যু নো ইস্যু। একবার উস্তাদ হয়ে গেলে তখন আপনি আরেকজনকে শেখাবেন। মানুষ শিখতে মানে সবাই কেউ না কেউ কারোর কাছ থেকে শিখে। আমিও হয়তো আরেকজনের কাছ থেকে শিখছি, তাই না? অবশ্যই স্যার। বিদ্যা এরকমই ফ্লো হয়, আপনি যত শিখাবেন তত আপনার ফ্লো বাড়বে। ধরেন শিখাতে কার্পণ্য করলে আপনার বিদ্যা কমে যাবে। আপনি একজনকে শিখাতে গিয়ে আপনি ওই জিনিসটা আরো লার্ন করবেন এবং আরো অতিরিক্ত কিছু জানবেন। প্যাটের জিনিসটা হচ্ছে এরকম তো ডাইনামিক, প্যাট টেক্সের আপনি যতই প্যাটের বইটা প্রতিদিন যদি আইন পড়েন, নতুন কিছু কিছু আপনার মাথায় আইডিয়া আসবে, আপনি জানতে পারবেন যতই পড়বেন, যখনই পড়বেন, ঠিক আছে। যত পড়বেন দেখবেন যে আরো নতুন নতুন আইডিয়া আসবে, বা হ্যাঁ আপনার কাছে তখন মনে হবে এই জিনিসটা তো আমি এতবার পড়লাম, তারপর এটা আগে তো কখনো ওইভাবে চিন্তা করা হয় নাই বা ভেবে দেখি নাই, যাতে এরকম হলে হয়, তখন আপনার মাথায় বুদ্ধি আসবে। এই জন্য যারা হচ্ছে সিনিয়র আছে, অনেক আগে থেকে কাজ করে মার্কেটে, তাদের ভ্যালুটা অনেক বেশি, কারণ তারা প্র্যাকটিক্যাল নলেজটা আছে। এখানে অনেক প্র্যাকটিক্যাল নলেজ এবং এগুলোর উপরেই চলে আর কি। তো ইনভেন্টরিটা ভালো বোঝার চেষ্টা করবেন, ইনভেন্টরি বোঝার চেষ্টা করবেন ভালো করে, তারপর ক্যালকুলেশন গুলো মানে পেয়ে যাবেন এখানে। ওকে, সো আমরা শেষ করি আগে। বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। আর আল্লাহ আমি হাফেজ স্যার। স্লাইডটা দিয়ে দিচ্ছি অলরেডি। আসসালামু আলাইকুম।